এখন থেকে আপনারা সবাই মুক্ত। এখন আপনাদের কেউ ব্ল্যাকমেল করবে না। সরি আজমাইন, আমাদের ক্ষমা করে দাও। এটা কি বলছেন ম্যাম? আপনারা আমার কাছে কেন ক্ষমা চাইবেন? ক্ষমা তো আমার চাওয়া দরকার। আজমাইন, তুমি আবার আমাদের অফিসে জয়েন হয়ে যাও। এটা আর সম্ভব না। কেন? ম্যাম, একবার যেই অফিস থেকে তাড়িয়ে দিয়েছে ওই অফিসে আর যেতে চাই না। আজমাইন, ওটা তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। প্লিজ আজমাইন, আমাদের অফিসে চলে এসো। আমাদের অফিসে তোমাকে অনেক দরকার। হাজব্যান্ড কোনো কথা না বলে এই রাত্রিকে বাসায় নিয়ে চলে আসলো। রাত্রিকে নিয়ে বাসায় আসতেই মা জিজ্ঞেস করলো, এই বাচ্চাটি কার? হাজব্যান্ড মাকে বললো, এই বাচ্চাটি তার এক বন্ধুর। তাসফিয়া, রাত্রিকে ফ্রেশ করে নিয়ে এসো তো। আচ্ছা, যাচ্ছি। তারপর তাসফিয়া রাত্রিকে নিয়ে গেল ফ্রেশ করাতে। হাজব্যান্ড তার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাত্রির কাছে গেল। আঙ্কেল, তুমি কিছু খাবে? না আঙ্কেল, আমি কিচ্ছু খাবো না, আমাকে আব্বুর কাছে নিয়ে যাও। আঙ্কেল, বাবা তো তোমার জন্য চকলেট আনতে গেছে। চকলেট তোমার ফেভারিট জিনিস, তাই না? না আঙ্কেল, আমি আব্বুর কাছে যাব, প্লিজ আমাকে নিয়ে যাও। আজমান এখন কীভাবে রাত্রিকে তার কাছে রাখবে? হাজব্যান্ড কিছুই বুঝতেছে না। আগে তো কোনো বাচ্চাকে তার কাছে রাখেনি, তবুও হাজব্যান্ড অনেক চেষ্টা করতেছে রাত্রিকে তার বাবার কথা না মনে করাতে। তাসফিয়া, আমি কি করব বলো? রাত্রি তো তার বাবাকে খুঁজছে, কিছুতেই তার বাবাকে ভুলতে পারছে না। একটা কাজ করো, রাত্রিকে নিয়ে তুমি পার্ক থেকে ঘুরে এসো। এটা ভালো বলেছ, কিন্তু এখন তো রাতের বেলায় পার্কে নিলে তো কোনো মজা পাবে না। তাহলে কালকে নিয়ে যাও। কিন্তু আজকে রাতে কিভাবে আমার কাছে রাখবো? তুমি রাত্রিকে আমার কাছে দিয়ে যাও, আমি রাত্রিকে আমার কাছে রাখবো। তোমার কাছেই রাখা ভালো হবে। তারপর আজমান ডিনার করে তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে তাসফিয়া এসে আজমানের ঘুম থেকে উঠালো। ওই, ঘুম থেকে ওঠো, দেখো তোমার জন্য কে যেন একটা কাগজ পাঠিয়েছে। কাগজটা নিয়ে এসো তো। তাসফিয়া কাগজটা এনে হাজব্যান্ডকে দেখালো। আজমান কাগজটা দেখি তো লাফাতে লাগলো। তাসফিয়া জিজ্ঞেস করতেছো, কিন্তু আজমাইন এখন নাচে ব্যস্ত। আজমাইন, কি হয়েছে বলবে তো নাকি? এখন বাদুরের মতো নাচছো কেন? তুমি জানো এটা কিসের কাগজ? না তো, কাগজটা আমি খুলে দেখিনি। আমি সেনাবাহিনীর চাকরিটা পেয়ে গেছি। এটা বলেই তাসফিয়ার সাথে ও নাচতে লাগলো। কিছুক্ষণ পর তাসফিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজমাইন, এতক্ষণ তো অনেক খুশি ছিলে, এখন তোমার আবার কি হলো? কান্না করছো কেন? তাসফিয়া, আজকে আমার বাবার স্বপ্নটা পূরণ হলো। আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো। আজমাইন, কেঁদো না, আজকে তো আমাদের খুশির দিন, তাই না? কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? কালকে আমাকে ট্রেনিংয়ে যেতে হবে। কি বলো? তাহলে আমাদের বিয়ে? তাসফিয়া, আমাদের বিয়ে তো হবে, আমি আগে সেনাবাহিনীর ট্রেনিংটা দিয়ে আসি। আচ্ছা। তাসফিয়া, মায়ের কাছে গেলাম। আজমান মায়ের কাছে গিয়ে মায়ের পা ছুঁয়ে মায়ের আশীর্বাদ নিল। বাবা আজমাইন, হঠাৎ আমার পা ছুঁয়ে সালাম করতেছিস? মা, আমার সেনাবাহিনীর চাকরিটা হয়ে গেছে। কি বলিস বাবা? মা, কালকেই আমাকে যেতে হবে। কালকেই যেতে হবে? কিছুদিন পর যা। মা, মনে হয় কাল থেকেই আমাকে ট্রেনিংটা শুরু করতে হবে। আজমানের মা কান্না করতে লাগলো। আজমাইন মাকে সান্ত্বনা দিল। মায়ের মন বুঝে নিত, ছেলে চলে যাবে, মাকে কান্না না করে পারে? তারপরের দিন হাজব্যান্ড এখন চলে যাবে। তাসফিয়া, তুমি মায়ের ভালোভাবে খেয়াল রেখো, আর রাত্রিকে একটু দেখে রেখো, নিজের খেয়াল রেখো। তাসফিয়া আর আজমাইনের মা কান্না করতেছে, তাদের মুখ দিয়ে কোনো কথাই বের হতেছে না। আজমাইন মাকে আর তাসফিয়াকে সান্ত্বনা দিয়ে চলে আসলো এক নতুন জায়গায়। নতুন জায়গায় এসে আজমাইন একদিন পুরো ক্যাম্পটা ঘুরে দেখলো। তারপরের দিন থেকে হাজব্যান্ডের ট্রেনিং শুরু। হাজব্যান্ড যদি টিকে থাকতে পারে তাহলে হাজব্যান্ডের জীবন পাল্টে যাবে। হাজব্যান্ডের আর কোনো দুঃখই কষ্ট থাকবে না। প্রায় একটানা 3 মাস ট্রেনিং করতে হবে। হাজব্যান্ডের যেহেতু সেনাবাহিনীতে যোগ দেওয়ার আশা ছিল, তাই আজমাইন আগে থেকেই ব্যায়াম করত, যাতে তার এখানে এসে কোনো কষ্ট না হয়। এভাবে ট্রেনিংয়ের 15 দিন চলে গেল। আজমাইন ট্রেনিং দেখে সবাই খুশি। 15 দিন পর আজমাইন তার মায়ের সাথে কথা বলতে গেল। এখানে করা নিষেধ ছিল, ট্রেনিং চলাকালীন বাসার লোকের সাথে কোনো যোগাযোগ করা যাবে না। বাসার লোকের সাথে যোগাযোগ করতে নিষেধ করেছিল, কারণ হলো বাসায় যদি কোনো লোক মারা যায়, অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যে ট্রেনিং করবে সে যদি এগুলো জানতে পারে তাহলে সেই ব্যক্তির ট্রেনিংয়ে অনেক বড় ঘাটতি হবে। তাই যোগাযোগ করতে নিষেধ করেছে। আজমাইন অনেক আবেদন করে বাসার লোকের সাথে যোগাযোগ করার পারমিশন পেল।
অনেকদিন পর আজমাইন তার পরিবারের সাথে যোগাযোগ করবে, তাই আজমাইন মনে একটা আনন্দেই ছিল। কিন্তু কথা বলার পর আজমাইন মানসিকভাবে ভেঙে পড়ল। আজমাইনের যখন তার পরিবারের সাথে কথা বলার জন্য কোনো ফোন দিছে, তখন মায়ের সাথে ভালো করেই কথা বলল। তারপর তাসফিয়ার সাথে কথা বলতে গিয়ে জানতে পারে রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে। আজমাইন রাত্রে অ্যাক্সিডেন্টের কথা শুনেই কান্না করতে লাগলো। তাসফিয়া বলল রাত্রি তার বাবার জন্য অনেক কান্না করতেছিল। রাত্রি তার বাবার কাছে যেতে চাইছিল, তখন একটা বাইক এসে রাত্রির সাথে অ্যাক্সিডেন্ট করে। তাসফিয়া রাত্রিকে শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তাসফিয়া পারেনি। তাসফিয়ার এই কথা শুনে আজমাইন কান্না করতে লাগলো। হাজব্যান্ডকে কান্না করতে দেখে কিছু অফিসার আজমানের কাছে এসে ফোনটা কেড়ে নিল। হাজব্যান্ডকে আর কথাই বলতে দিল না। হাজব্যান্ড অনেক বলল আর একটু কথা বলবে, কিন্তু তারা কোনো কথাই শুনল না। হাজব্যান্ড ভাবতেছে এটা কি হলো। হাজব্যান্ড তো নাসানকে কথা দিয়েছিল যে তার মেয়েকে হাজব্যান্ড সব সময় রক্ষা করবে, কিন্তু এটা কি হলো। রাত্রে এই মৃত্যুর কথা শুনে হাজব্যান্ড অনেক দিন ভালো করে ট্রেনিং করতে পারেনি। একদিন হাজব্যান্ডের ট্রেনিং হইতেছে, তখন হাজব্যান্ড ট্রেনিংয়ে মন আসতেছিল না। আজমাইন, অনেক দিন ধরে দেখতেছি তুমি ভালো করে ট্রেনিং করতেছো না। এভাবে হতে থাকলে আমরা কিন্তু তোমাকে ট্রেনিং থেকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। সরি স্যার, আর এমন হবে না। মনে থাকে জানো, আর একদিন যদি এমন হইছে তাহলে তোমাকে আমরা... স্যার, আর কিছু বলতে হবে না, আমি এখন থেকে ভালো করে ট্রেনিং করব। তারপর থেকে আজমাইন পরিবারের চিন্তা মাথা থেকে বের করে ভালো করে ট্রেনিং করতে লাগলো। এক এক করে 3টি মাস চলে গেল। আজমাইনদের সব ট্রেনিং শেষ। আজমাইন সবগুলো ট্রেনিং সবার থেকে ভালোভাবে করলো। তবে একটা শেষ ট্রেনিং আছে, যে এই ট্রেনিংয়ে জিততে পারবে তাকে একটা স্পেশাল সেনাবাহিনীর পোস্ট দেওয়া হবে। যার বেশি সাহস হবে সেই এই স্পেশাল পোস্ট পাবে। সেনাবাহিনীতে ট্রেনিং করা অনেক কষ্টকর। খেয়ে না খেয়ে ট্রেনিং করতে হয়। 2 দিন না খেয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর যদিও ভুল করে পা মাটিতে পড়ে তাহলে অনেক জোরে লাঠি দিয়ে বাড়ি দেয়। আর আর্মির লাঠির বাড়ি বুঝতেই তো পারতেছেন। অন্যদিকে নাসান জানতে পারে তার মেয়ে মারা গেছে। এটা জেনে তো নাসানের পায়ে রক্ত মাথায় উঠে গেল। নাসান চিৎকার করে বলতে লাগলো, আজমাইন, আমি তোকে নিজের ভাই মনে করে আমার ছোট্ট মাসুম মেয়েটাকে তোর কাছে দিয়েছিলাম। তুই আমার মেয়েটাকে মেরে ফেললি। দোষ তো আমারই ছিল। আমি হাজার হাজার মেয়েকে আমার ভালোবাসার মায়াজালে আটকে তাদের সাথে যত প্রকার খারাপ কাজ আছে সেগুলো করেছি। তুই আমাকে মেরে ফেলতি, কিন্তু আবার নিষ্পাপ মেয়েটাকে কেন মারলি? নাসান চিৎকার করে রাত্রিকে ডাকতে লাগলো, রাত্রি, রাত্রিমা, তুই কই? বাবার কাছে ফিরে আয় মা। রাত্রিমা, আমি তোকে কথা দিলাম আজমাইনের পরিবারের যত লোক আছে তাদের আমি এক এক করে নিজের হাতে শেষ করব। প্রিয় মানুষদের হারানো কতটা কষ্টের এটা আমি আজমাইনকে বুঝিয়ে দেব। আজমাইন, তোকে যে আমি কী করব তুই ভাবতেও পারছিস না। আমাকে ভালো হতে দিলি না আজমাইন। সব কিছু ছেড়ে নিজের মেয়েটাকে নিয়ে একটু শান্তি মতো থাকতে চেয়েছিলাম, তুই এটাও দিলি না আজমাইন। নাসান চিৎকার করে এগুলো বলতেছে। জেলে থাকা যত আসামি ছিল সবাই নাসানকে ভয় পেতে লাগলো। সবাই মনে করতে লাগলো নাসান পাগল হয়ে গেছে। নাসানের চিৎকার শুনে থানায় থাকা যতগুলো পুলিশ ছিল সবগুলো পুলিশ আসলো। এমন সময় নাসানের মাথায় একটা প্ল্যান আসলো। পুলিশের সামনে নাসান অজ্ঞান হয়ে গেল। এদিকে আজমাইন সহ সকল সৈনিকদের 2 দিন পর বাসায় যাওয়ার জন্য ছুটি দিবে, তাই তারা তাদের সকল কিছু গুছিয়ে নিল। তারপর আজমাইন ডিনার করে ঘুমিয়ে গেল। আজমাইন, আজমাইন, বাবা আমাকে বাঁচা। আজমাইন, আমাকেও মেরে ফেললো। মা, কে তোমাকে মেরে ফেলছে আর কোন ছেলের কথা বলছো? আজমাইন বাবা, ওই দেখ, ওই ছেলেটি আমাদের মেরে ফেললো। আমাদের তাড়াতাড়ি বাঁচা। কে তোমাকে মেরে ফেলছে আর কোন ছেলের কথা বলছো? আজমাইন, আজমাইন দেখো, মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতেছে। মাকে বাঁচাও আজমাইন। কোথায় আগুন? আমি তো দেখতে পাচ্ছি না। আজমাইন, ওই দেখো, মাকে আগুনের মধ্যে ফেলে দিল। মাকে শক্ত করে ধরে রাখো। মা, মা আমাকে শক্ত করে ধরে রাখো। মা আমাকে কিন্তু ছাড়বে না। আজমাইন দেখো, ওই ছেলেটি আমাকে ফুটন্ত জলে ফেলে দিতেছে। আমাকে বাঁচাও। আজমাইন কোনো মতে মাকে একটা জায়গায় রেখে ফাহমিদাকে বাঁচাতে গেল। তাসফিয়া, আমাকে শক্ত করে ধরো, ছাড়বে না একদম। আজমাইন দেখো, মাকে ওই ছেলেটি টেনে নিয়ে যাচ্ছে। আজমাইন, মাকে বাঁচাও। আজমাইন, আজমাইন বাবা, আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলতেছে। আজমাইন তাসফিয়াকে রেখে মায়ের কাছে গেল। আজমাইন মায়ের কাছে যেতে যেতেই ওই ছেলেটি আজমাইনের মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলল। আজমাইন দেখতে পায় তার মা আগুনে পুড়তেছে। আজমাইন ওখানে যেতেও পারবে না, কারণ ওই জায়গাটি ছিল একটি গিরিখাত। আজমাইন মায়ের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। অন্যদিকে তাসফিয়া আজমাইনকে ডাকতেছে।
আজমাইন, আমাকে ওই ছেলেটা নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। আজমাইন মায়ের কাছ থেকে তাসফিয়ার কাছে গেল, কিন্তু তাসফিয়ার কাছে যেতে যেতেও তাসফিয়াকে ওই ছেলেটি ফুটন্ত জলের মধ্যে নিক্ষেপ করলো। আজমাইন মা আর তাসফিয়া বলে চিৎকার করতে লাগলো। আজমাইন, আজমাইন, কি হয়েছে? চিৎকার করতেছো কেন? আজমাইন কমান্ডার কথা কিছু শুনতেই পাচ্ছে না। কমান্ডার এবার জোরেই বলল, আজমাইন, আজমাইন। এবার আজমাইন হুড়মুড় করে ঘুম থেকে উঠে বলতে লাগলো, কমান্ডো, কমান্ডো, ওই দেখেন, আমার মাকে ওই ছেলেটি আগুনে পুড়িয়ে ফেলেছে আর আমার হবু বউকে ফুটন্ত জলের মধ্যে নিক্ষেপ করছে। আজমাইন, এগুলো কি বলতেছো? কমান্ডো, ছেলেটি পালিয়ে গেল, তাদের ছেলেটিকে ধরেন। কমান্ডার নির্দেশে দুজন সৈনিক এক বালতি পানি নিয়ে এসে আজমাইনের মুখে ছুঁড়ে মারল। আমি কোথায় আছি? আজমাইন, তুমি কি ক্যাম্পে আছো? কমান্ডোকে দেখে আজমাইন দাঁড়িয়ে সিলেক্ট করলো। কমান্ডো আজমাইনকে বসতে বলল। কমান্ডো আজমাইনকে সান্ত্বনা দিল। তারপর কমান্ডো চলে গেল। আজমাইন একটা মনে হতে লাগলো, কে সেই ছেলেটি? কেনই বা আজমাইনের মাকে আর তাসফিয়াকে মারতে চাইল? কেন এই স্বপ্ন দেখলো আজমাইন? আর ভোরের স্বপ্ন তো মিথ্যে হয় না। আজমাইনের টেনশন হতে লাগলো। একটু পর কমান্ডো এসে আজমাইনের টেনশন দূর করলো। তারপর সবাইকে একটা মাঠে নিয়ে আসা হলো। সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলল। সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালো। প্রায় 500 জনের মতো সৈনিক হবে। তাদের সবার সামনে কমান্ডো এসে তাদেরকে বলতে লাগলো, আজ থেকে তোমাদের ট্রেনিং শেষ। আজ থেকে তোমরা সবাই এক একজন সেনাবাহিনীর সদস্য। তোমাদের আজকে আমি কিছু কথা বলতে চাই। তোমরা যখন সেনাবাহিনীতে আসছো তখনই তোমরা নিজের মৃত্যুকে সামনে রেখেই আসছো। তাই তোমাদের সামনে যত ক্রিটিক্যাল সিচুয়েশনে আসুক না কেন, তোমরা নিজেদের ভেতরেই সাহস কখনো হারাবে না। তোমাদের সামনে যদি মৃত্যুও আসে তবুও তোমরা মাথা পেতে নিবে, সাহস দিয়ে মৃত্যুকে জয় করবে। তোমার ভেতরে যত সাহস থাকবে মৃত্যু তোমার থেকে তত দূরে থাকবে। যা কিছুই হয়ে যাক নিজের সাহস অটুট রাখবে, তাহলেই তুমি একজন হয়েও হাজার হাজার অসহায় মানুষকে রক্ষা করতে পারবে। কমান্ডো এসব কথা বলার সময় আজমাইন আর বাকি সব সৈনিকরা মন দিয়ে শুনছিল। হঠাৎ আকাশ দিয়ে যাওয়া একটা প্লেন থেকে একটা বোমা এসে তাদের মাঝখানে পড়ল। বোমাটা খুব শক্তিশালী ছিল। এই একটা বোমা বিস্ফোরণে শত শত মানুষ মারা যেতে পারে। সব সৈনিকরা তাদের শাড়ি ভেঙে ভেঙে নিরাপদ আশ্রয়ে যেতে লাগলো। কমান্ডার সহ সব সৈনিকরাই দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আজমাইন তার জায়গায় দাঁড়িয়েছিল। আজমাইনের সাথে যে লোকগুলো তার ট্রেনিং নিয়েছে তারা আজমাইনকে জোর করতে লাগলো এখান থেকে যাওয়ার জন্য। কিন্তু আজমাইন ভাবতেছে তাদের কমান্ডো কি বলেছিল। আজমাইন কমান্ডের কথাগুলো মনে করে বোমার উপর গিয়ে শুয়ে পড়ল। আজমাইনের একটা জীবনের জন্য যদি অনেকগুলো জীবন বেঁচে যাবে, আজমাইন একজন সাহসী বীর সৈনিক হিসেবে শহীদ হতে পারবে। আজমাইন যখন বোমাটাকে নিজের শরীর দিয়ে ঘিরে রাখলো তখন মা ফাহমিদার মুখগুলো আজমাইনের চোখের সামনে ভেসে উঠল। আজমাইন কান্না করতে করতে বলল, মা, তোমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু বোমাটা বিস্ফোরণ হলো না। আজমাইন আস্তে আস্তে তার চোখটা খুলে দেখতে পায় এটা নকল বোমা। এটা দেখে তো আজমাইন অবাক হয়ে গেছে। আজমাইন তার চারদিকে দেখতে পায় তাকে সবাই ঘিরে আছে আর আজমাইনকে সিলেক্ট করতেছে। আজমাইন কিছুই বুঝতেছে না। আজমাইন, তুমি নিজের জীবন দিয়ে এতজন লোকের প্রাণ বাঁচাতে গিয়েছিলে। বাহ বাহ। কমান্ডো, আমি কিছু বুঝছি না। তোমাদের বলেছিলাম তো, যার বেশি সাহস থাকবে তাকে একটা স্পেশাল পোস্ট দেওয়া হবে। কমান্ডো। আজমাইন এখন বুঝতে পারছে এটা একটা পরীক্ষা ছিল। আজমাইন, তোমাকে আমরা স্পেশাল পোস্টটা দিতেছি। কমান্ডো, আমি তো এখনো একজন দক্ষ সৈনিক হয়ে উঠতে পারি নাই। পারো নাই, তবে তোমাদের একটা কিছুদিনের মধ্যে একটা মিশনে যেতে হবে। তাই তোমাদের 6 মাসের পরিবর্তে 3 মাসের ট্রেনিং দিলাম। মিশনটা শেষ করে আসলে তারপর আবার তোমাদের 3 মাস ট্রেনিং দেওয়া হবে। আমি দেখতে চাই তোমরা এই 3 মাসে আমার কাছ থেকে কি শিখেছো। আচ্ছা কমান্ডো। আজমাইন, তুমি যাদের সাথে ট্রেনিং করেছো তাদের লিডার হিসাবে তোমাকে নিয়োগ দিয়েছি। কমান্ডো, আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? আজমাইন, আমি তোমাকে এই 3 মাস ধরে দেখতেছি। আমি এখানে এমন কাউকে পাইতেছি না যে এই দায়িত্বটা ওকে দিব। তুমি এই দায়িত্বটা ভালো করে সামলাতে পারবে আমি জানি। আর একটা কথা, সবসময় মনে রাখবে নিজের উপর থেকে কোনো সময় কনফিডেন্স হারানো যাবে না। ওকে? আচ্ছা কমান্ডো। তোমরা সবাই শোনো, আজ থেকে আজমাইন তোমাদের লিডার।
তোমরা সবাই আজমাইনের মানে তোমাদের লিডারের কথা মানবে। সবাই কমান্ডার কথাতে রাজি হলো। আজ থেকে আজমাইন জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। তারপর আজমাইন সহ সকল সৈনিককে কিছুদিনের জন্য বাসায় যাওয়ার জন্য ছুটি দিল। সবাই যার যার মতো তাদের বাসায় চলে গেছে। আজমাইন তো আজকে অনেক খুশি। কতদিন পর বাসায় যাবে আজমাইন। আজমাইনের তো ধৈর্য আর ধরে রাখতে পারছে না। কখন মাকে দেখবে, কখন তাসফিয়াকে দেখবে। আজমাইন মায়ের জন্য আর তাসফিয়ার জন্য কিছু শপিং করলো আর বাসার জন্য অনেক খাবার কিনলো। আজমাইন খুশি খুশি বাসায় সামনে আসলো। বাসার সামনে আসতে আজমাইন দেখতে পায় তাদের বাসাতে তালা ঝুলতেছে। এটা দেখে আজমাইন রীতিমতো অবাক হয়ে গেল। আজমাইন মায়ের তো অন্য কোথাও যাওয়ার কথা না, কিন্তু ওরা দুজনে কোথায় গেল? আজমাইন এগুলো ভাবতেছে। একটু পর পাশের বাসায় থাকতো জমিন চাচা, সে আজমাইনের কাছে আসলো। তুমি আজমাইন তো, তাই না? জি চাচা, আমি আজমাইন। তুমি কি আর্মি অফিসার? জি চাচা। আচ্ছা চাচা, আপনি কি বলতে পারবেন আমার মা আর তাসফিয়া কোথায়? কেন, তুমি কিছু জানে না আজমাইন? কি জানবো চাচা, আমাকে একটু খুলে বলবেন প্লিজ। আজমাইন, তোমার মা আর তোমার হবু বউকে যেন খুন করেছে। এই কথা শুনে তো আজমানের হাত থেকে সব জিনিস রাস্তায় পড়ে গেল। আজমান রাস্তায় বসে কান্না করতে লাগলো। জমির চাচা আজমানকে সান্ত্বনা দিতে থাকলো। চাচা, আমাকে আমার মায়ের কবরের কাছে নিয়ে যেতে পারবেন? তারপর জমি চাচা আজমানকে নিয়ে তার মায়ের কবরের কাছে গেল। আজমান মায়ের আর তাসফিয়ার কবরের পাশে বসে কাঁদতে লাগলো। আজমাইন, তুমি এইভাবে কেঁদো না। তুমি যদি এমন করে কাঁদো তাহলে তোমার মা কষ্ট আরো বেশি পাবে। কেঁদো না, আমার সাথে আমার বাসায় চলো। আজমান কান্না করতেই আছে। জমির চাচা আজমানকে জোর করেই তার রুমে নিয়ে গেল। আজমাইন, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। তারপর আজমান গিয়ে ফ্রেশ হয়ে আসলো। জমির চাচা আজমানের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে আজমানকে খাওয়ালো। চাচা, আপনি বলছিলেন আমার মাকে আর তাসফিয়াকে খুন করা হয়েছে। আসলে আজমাইন, আমি এত কিছু জানি না। আমি যা দেখেছি আর শুনেছি তার মতে আমার মনে হয় তোমার মাকে আর তোমার হবু বউকে কেউ খুন করেছে। কিন্তু পুলিশ বলে দিয়েছে যে তোমার মা আর তোমার হবু বউ সুইসাইড করেছে। চাচা, এটা কিছুতেই হতে পারে না। আমার মা আর তাসফিয়া কখনো সুইসাইড করতে পারে না। আমি জানি তো, তাই তো পুলিশের কথায় আমার বিশ্বাস হয়নি। চাচা, আমি আমার বাসাটা একটু দেখতে চাই। এটা আমাকে বলতেছে কেন? তোমাদের বাসায় যেটি তালা ঝুলে আছে সেগুলো পুলিশের। তুমি পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আসো। চাচা, আমি তাহলে যাই। তারপর আজমান পুলিশের কাছে যেতে লাগলো। কিন্তু এমন সময় আজমানের মনে হলো আজমান যখন ট্রেনিংয়ে ছিল তখন কেন তাকে বলা হয়নি তার মা আর তাসফিয়া যে মারা গেছে। আজমানের অনেক রাগ হতে লাগলো। আজমান কমান্ডার কাছে গিয়ে জানতে চাইল। কমান্ডার আজমানকে বলল, আজমাইন, তুমি একজন সাহসী সৈনিক। আমরা চাইছিলাম না যে তুমি এত তাড়াতাড়ি আমাদের মধ্যে থেকে চলে যাও। তোমার মতো এক কঠোর পরিশ্রম আর সাহসী সৈনিক অনেক বছর ধরে পাইনি। তোমাকে পাওয়ার পর আমরা চাইছিলাম না তোমার কোনো ক্ষতি হোক। আমরা জানতাম তোমার মা আর তোমার হবু বউ মারা গেছে, কিন্তু আমরা তোমাকে বলি নাই আর কাউকে বলতেই দিই নাই। মনে আছে যখন রাত্রি মারা গিয়েছিল তখন তোমার কেমন অবস্থা হয়েছিল? দুদিনের মেয়ের জন্য যদি তোমার এমন হয় তাহলে তোমার মা আর তাসফিয়ার জন্য তোমার কি হতো? এই কথা ভেবে আমরা তোমাকে বলি নাই। কমান্ডো, আমি আমার মায়ের মরা মুখটাও দেখতে পারি নাই। আমি তাদেরকে কথা দিয়েছিলাম তাদের কাছে আসব, কিন্তু এই কিছুদিনে আমার সাথে যে এমন হবে আমি কল্পনাও করতে পারি নাই। আজমাইন, আমি তোমার দিকটা বুঝতে পারতেছি। তুমি একটু শান্ত হও। কমান্ডো, আপনারা শুধু আপনাদের দেশের কথা ভাবলেন, আপনাদের স্বার্থের কথা ভাবলেন, কিন্তু একটা বার ভাবলেন না ছেলেটার কথা, ভাবলেন না ছেলেটার ইমোশনের কথা। আজমাইন, আমাদের কর্তব্য হলো এটা। নিজের জীবন দিয়ে হলেও আমরা দেশকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছি। এখন যদি কোনো একটা ছোট্ট সিচুয়েশনের ফলে আমাদের বা তোমাদের ক্ষতি হয়, এটা তো আমরাই রক্ষা করব, তাই না? কমান্ডো, আর ইউ সিরিয়াস? আমার মা আর হবু বউ মারা গেছে, আর আপনি এটাকে একটা ছোট্ট সিচুয়েশন বলছেন? আজমাইন কমান্ডার সাথে রাগ দেখিয়ে ক্যাম্প থেকে চলে আসলো। আজমাইন ভাবতেছে
তার মা আর তাসফিয়া তো কখনো সুইসাইড করবে না, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। তারপর আজমাইন পুলিশের কাছে গিয়ে পারমিশন নিল তার বাড়িতে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর আজমাইন তার বাসায় আসলো। আজমাইন তার বাসায় গিয়ে ভালোভাবে তল্লাশি করতে থাকে, যদি কিছু ক্লু পায়। আজমাইন অনেকক্ষণ তল্লাশি চালানোর পরও কিছু পেল না, কিন্তু আজমাইন তার বাসায় কিছু কিছু জায়গায় গণিত সংখ্যা দেখতে পায়। আজমাইন সবগুলো সংখ্যা একসাথে করলো। সংখ্যাগুলো ছিল এলোমেলো করে দেওয়া। সংখ্যাগুলো হলো 14, 19, 1, 1, 14। কিন্তু এগুলো দেখে আজমাইন কিছু বুঝতেই পারতেছে না। প্রায় 30 মিনিট ধরেই চেষ্টা করতেছে, কিন্তু কিচ্ছু বুঝতেছে না। আজমাইন ভাবতেছে এই সংখ্যাগুলোর মধ্যেই কিছু আছে। আজমাইন তার মাথাটা আর একটু খাটালো। তারপর আজমাইন হালকা হালকা বুঝতে পারতেছে, কিন্তু শিওর না। আকাশে তীর মারার মতো অবস্থা, যদি নিশানা লেগে যায়। আজমাইন 14, 19, 1, 1, 14 এই সংখ্যাগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করলো। আজমাইনের একটা খাতা নিয়ে ইংরেজি সবগুলো ওয়ার্ড লিখলো। তারপর ইংরেজি শব্দ গুনে গুনে 14 পর্যন্ত গেল। 14 ইংরেজি ওয়ার্ড হয় এন, এভাবে 19 ইংরেজি ওয়ার্ড হলো এস। 1 এ, আবার 1 এ, লাস্ট 14 হলো এন, মানে সবগুলো একসাথে করলে হলো নাসান। আজমান অনেকটাই বুঝতে পারছে। আজমান ইংরেজি ওয়ার্ডগুলো মিলালো, নাসান। আজমান নাসানের নাম বের করে তো অবাক হয়ে গেল। নাসান আজমানের মা আর তাসফিয়াকে মেরেছে, কিন্তু কেন মেরেছে? এমন সময় আজমানের বাসায় কি যেন একজন শব্দ করে উঠল। আজমান শব্দ শুনে ওই লোকটির কাছে গেল। সেখানে গিয়ে কিছু দেখতে পায়নি। নিচের দিকে আজমানের চোখ যেতেই আজমান দেখতে পায় একটা সিঁড়ি। সেখানে কোনো এক অজানা লোক রেখে গেছে। আজমান তাড়াতাড়ি করে সিঁড়িটা নিয়ে একটা দোকানে গেল। সেখানে গিয়ে একটা ল্যাপটপে সিঁড়িটা ঢুকে ওপেন করলো। আজমান সিঁড়িটা ওপেন করতেই দেখতে পায় নাসান আজমানের জন্য একটা ভিডিও করে পাঠিয়েছে। সেখানে নাসান আজমানকে বলতেছে, আজমাইন, তোকে আমি আমার ভাই মনে করে আমার মেয়ে রাত্রিকে তোর কাছে দিয়ে গিয়েছিলাম, কিন্তু তুই আমার নিষ্পাপ মেয়েটাকে মেরে ফেললি। আমার নিষ্পাপ মেয়েটা কি দোষ করেছিল? দোষ তো ছিল আমার। আমি আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে অনেক মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছি, কিন্তু সেখানে আমার মেয়ের দোষ কী ছিল? আমি মনে করেছিলাম আমার সাজা হবে, তারপর আমাকে পুলিশ ছেড়ে দিলে আমি পেছনের সব কিছু ভুলে গিয়ে রাত্রিকে নিয়ে একটা সুন্দর জীবন কাটাবো, কিন্তু তুই দিলি না। আজমাইন, 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 ঠিক এই জন্যে আমি তোর মা আর তোর হবু বউ তাসফিয়াকে মেরেছি। এখন তুই বুঝবি প্রিয় মানুষগুলো হারানোর কষ্ট। আর একটা কথা, আগে শুধু আমার স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য মারিয়াছিলাম, এখন আমি আমার মেয়ে আর আমার স্ত্রীর প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে আছি। আমার লিস্টে 7 জনের নাম ছিল, তোর মা তাসফিয়া আর তুই এখানে 3 জন, মানে আমার মেয়ে কুড়ি আর বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আজগর জামান এর ছেলে সুমন জামান, ঢাকা সিটি কর্পোরেশন চেয়ারম্যান আব্দুল মান্নান এর ছেলে আলামিন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের ছেলে রাশিদ ইসলাম, আর লাস্ট বাংলাদেশের নামকরা চৌধুরী পরিবারের সাগর চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী, মানে আমার স্ত্রী গুলি 4 জন। এই 7 জনকে আমি খুন করব, তাদের মধ্যে 2 জন শেষ, আর আছে 5 জন। সবার আগে আমার স্ত্রী খুনিদের মেরে তারপর তোকে মারবো। আর তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, যদি পারিস তাহলে সুমন জামান, আলামিন, রাশিদ ইসলাম আর আকাশ চৌধুরীকে বাঁচিয়ে নিস। ওদের শেষ করে শেষমেশ তোকে মেরে আমি আমার প্রতিশোধ পূরণ করব। এটা আমার দেওয়া তোর জন্য চ্যালেঞ্জ রইল। আর আমি এটাও জানি তুই ভিডিওটা দেখার পর সিডিটা নিয়ে পুলিশের কাছে দিবি। আজমাইন, আমি এতটাও বোকা নয়। তুই ভিডিওটা অফ করার সাথে সাথে ভিডিওটি ডিজেবল হয়ে যাবে। বুম। নাসান বুম বলার সাথে সাথে সিডিটা ডিজেবল হয়ে গেল। আজমাইন অনেকবার ভিডিওটা জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু সিডি ডিজেবল করে দেওয়ার কারণে চেষ্টা করেও ভিডিও ফিরিয়ে আনতে পারিনি। এখন আজমান কী করবে? এগুলো ভাবতে ভাবতে আজমানের মাথা ব্যথা করতে লাগলো। আজমান রুমে গেল রেস্ট নেওয়ার জন্য। আজমান সন্ধ্যে 6টার সময় ঘুমিয়েছিল। তারপর দিন সকাল 10টায় ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আজমান দেখতে পায় কমান্ডো আজমানকে অনেকগুলো ফোন দিয়েছে। আজমান তাড়াতাড়ি করে কমান্ডোকে ফোন দিল। জি কমান্ডো, বলেন। কতগুলো ফোন দেওয়া হয়েছে তোমাকে? এতক্ষণ কোথায় ছিলে? কমান্ডো, আমি একটু অসুস্থ ছিলাম, তবে এখন পুরোপুরি ঠিক আছে। এত ফোন দিয়েছিলেন কেন? আজমাইন, এখনই তুমি ক্যাম্পে চলে আসো। কমান্ডো, এখনই আসতে হবে? কাল আসলে হবে না? একটা মিশনে যেতে হবে, এখনই আসতে হবে। বিকাল 5টার আগে মিশনে যেতে হবে। আর এখানে অনেক কাজ আছে,
সেই কাজগুলো শেষ করে মিশনে যেতে হবে। কমান্ডার, আমি এখনই আসছি। আজমান এখন কি করবে? একদিকে নাসা নিতে হওয়া চ্যালেঞ্জ, অন্যদিকে দেশের জন্য কাজ করতে হবে। আজমান কি পারবে নাসানের চ্যালেঞ্জ রাখতে? তারপর আজমান রেডি হয়ে ক্যাম্পে গেল। ক্যাম্পের সব কাজ করে মিশনের যাবতীয় অস্ত্র নিয়ে রওনা দিল মিশনে। মিশনটা হলো রোহিঙ্গাদের হাত থেকে দেশের লোকদের রক্ষা করা। দেশের বিভিন্ন জেলায় রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে বান্দরবান জেলার প্রত্যন্ত একটি গ্রামে রোহিঙ্গাদের আক্রমণে গ্রামের একজন অতিষ্ঠ হয়ে আছে। রোহিঙ্গারা ওই বাঙালিদের উপর যত প্রকার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সব কিছু বাঙালিদের উপর করে। গ্রামের লোকজন রোহিঙ্গাদের জন্য তাদের সব কিছু রেখে অন্য কোথাও চলে যাইতেছে। রোহিঙ্গাদের থামানোর জন্য কমান্ডার আজমান সহ তার পুরো সৈন্যবাহিনীকে পাঠিয়েছে। যতজন সৈন্য আছে তাদের লিডার হলো আজমান। তারা সবাই আজমানের নির্দেশে কাজ করে। যেটি গ্রামটিতে রোহিঙ্গাদের আস্তানা, সেখান থেকে 2 কিলোমিটার পূর্বে সৈন্যদল আস্তানা করছে, যাতে রোহিঙ্গাদের কোনো লোক জানতে না পারে। যে জায়গায় রোহিঙ্গাদের আস্তানা সেই জায়গার একটা ম্যাপ নিয়ে এসেছে আজমাইন। সৈন্যদের সকলকে এই ম্যাপটা দেখে প্ল্যান করতে লাগলো কীভাবে তাদের উপর আক্রমণ করা যায়। কিন্তু আক্রমণ করার আগে গ্রামের লোকেদের একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসতে হবে, না হলে অন্য কথায় পাঠিয়ে দিতে হবে। তারপর আজমান 4-5 জন সৈন্যকে নিয়ে গ্রামের লোকেদের কাছে গেল। আজমান সহ 4-5 জন সৈন্য ছদ্মবেশ নিয়ে গ্রামে গিয়েছিল। যদি ছদ্মবেশ না নিয়ে গ্রামে যেত তাহলে রোহিঙ্গাদের কেউ তাদের দেখলে সন্দেহ করত। আজমান গ্রামের লোকদের কাছে গিয়ে বোঝাতে লাগলো তারা যে সৈনিক, কিন্তু গ্রামের লোক কেন জানি আজমানের কথা বিশ্বাস করতেছিল না। অনেক কষ্টে আজমানের সাথে থাকা সকল সৈনিক গ্রামের লোকদের বোঝালো। আজমান গ্রামের লোকদের বলল, আমরা আপনাদের গ্রামে এসেছি রোহিঙ্গাদের হাত থেকে আপনাদের গ্রামকে উদ্ধার করার জন্য। এখন আমরা আপনাদের গ্রাম উদ্ধার করতে গিয়ে তো আপনাদের ক্ষতি করতে পারবো না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এই গ্রাম ছেড়ে কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যেতে হবে। যখন আমরা আপনাদের গ্রামকে পুরোপুরি রোহিঙ্গা মুক্ত করতে পারবো তখন আবার চলে আসবেন। আজমানের কথা শুনে গ্রামের সব লোক রাজি হয়ে গেল। তারপর আস্তে আস্তে গ্রামের সব লোক চলে যেতে লাগলো। এভাবে 2 দিন কেটে গেল। গ্রামে এখন একটা লোকও নেই। আজমান আবার তার সৈন্যদলকে নিয়ে প্ল্যান করতে লাগলো কীভাবে এই গ্রামকে রোহিঙ্গা মুক্ত করবে। আজমান গ্রামের ম্যাপের চারিদিকে একটা গোল দাগ দিয়ে চিহ্নিত করলো আর সকল সৈন্যকে বলল তাদের ঠিক যেই পজিশনে থাকার জন্য বলা হয়েছে ওই পজিশন থেকে যেন বের না হয়। গভীর রাতে সব সৈনিক মিলে গ্রামটাকে ঘেরাও করলো যাতে রোহিঙ্গারা পালাতে না পারে। আজমান সৈন্যদেরকে যেই পজিশনে দাঁড়াতে বলেছিল সবাই একই পজিশনে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে তারা ছোট হতে লাগলো এবং রোহিঙ্গাদের ক্যাম্পের দিকে অগ্রসর হতে লাগলো। তাদের বলা হয়েছিল সামনে যে রোহিঙ্গাকেই দেখবে তাকেই যেন শ্যুট করে দেয়। তাই সৈনিকরা যে রোহিঙ্গাদের সামনে পাইতেছিল তাদেরকেই গুলি করে মেরে ফেলে। এভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পের দিকে অগ্রসর হতে লাগলো আর সামনে থাকা সকল রোহিঙ্গাদের গুলি করে মেরে ফেলতে লাগলো। সৈনিকরা গুটি গুটি পায়ে রোহিঙ্গাদের ক্যাম্পের কাছে পৌঁছে গেল। সেখানেও অনেকগুলো রোহিঙ্গাকে মেরে ফেলল। আর মনে হয় রোহিঙ্গাদের কমান্ডাররা সব 100 থেকে 150 মতো রোহিঙ্গা হবে। কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় কোথা থেকে যেন আরও রোহিঙ্গা আসতেছে। রোহিঙ্গার সংখ্যা এখন এত বেশি হয়ে যেতেছে যে সৈনিকরা চেষ্টা করলেও এতগুলো রোহিঙ্গাদের একসাথে পরাজিত করতে পারবে না। আজমাইন তার সকল সৈনিককে নিয়ে তাদের ক্যাম্পের দিকে যেতে লাগলো। সকল সৈনিকের সামনে দিয়ে আজমান সকলের পিছনে থাকলো। তারা যখন নিজের ক্যাম্পের দিকে যেতে লাগলো তখন আজমান গ্রামের ভিতরে থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পেল। আজমান বাচ্চাটির কান্নার আওয়াজ শুনে বাচ্চাটির কাছে গেল। বাবা, আমার কান্না করিস না। যদি রোহিঙ্গাদের কেউ জেনে যায় তাহলে আমাদের এখানেই মেরে ফেলবে। বাপ, চুপ কর। বাচ্চাটি এতটাই ছোট যে কথা বলার মতো বয়স হয়নি। আজমান বাচ্চাটির মায়ের কথা শুনে চোখ থেকে জল পড়তে লাগলো। আজমান দরজার সামনে গিয়ে দরজা খোলার জন্য মহিলাটিকে বলল, কিন্তু মহিলাটি কোনোভাবেই দরজা খুলতে রাজি না। আর এই মহিলাটির এখানে রেখে যাওয়া মানে মৃত্যুকে দিয়ে যাওয়া। আজমান তো সবাইকে বলেছিল এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু এই মহিলাটি যায়নি কেন? আজমান মহিলাটাকে আরও অনেকক্ষণ বলল দরজা খুলতে, কিন্তু মহিলাটি কোনো দরজাই খুলতেছে না।
আজমান বাধ্য হয়ে দরজা ভেঙে ফেললো। আজমান দরজা ভেঙে মহিলাটাকে দেখেই তো অবাক হয়ে গেল। ফাহমিদা তুমি? আমি ফাহমিদা, বাট আইনে ক্যাডা? আইনেরে তো চিনলাম না। আজমান কিছু রোহিঙ্গাদের আওয়াজ শুনতে পেল, তাই আজমান ফাহমিদার মুখ চেপে ধরল যাতে কথা বলতে না পারে। একটু পর রোহিঙ্গারা চলে গেল। আজমান বুঝতে পারে এখনই তাদের এখান থেকে যেতে হবে, এখানে থাকা তাদের জন্য মৃত্যু নিয়ে আসতে পারে। তাই আজমান অনেক বুঝে ফাহমিদাকে তার সাথে তাদের ক্যাম্পে নিয়ে আসে। সবই বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না, ফাহমিদা এই গ্রামেই কোথা থেকে আসলো? আর যদি ওই মহিলাটি ফাহমিদা হয়ে থাকে তাহলে কেন আজমানকে চিনতে পারলো না? তারপর আজমান এসে তার পুরো শরীর ধুয়ে নিল। আজমান সহ সকল সৈনিক তাদের পুরো শরীরে লতাপাতার মুখে সবুজ রং দিয়েছিল যাতে তাদের রোহিঙ্গা দেখতে না পারে। আজমাইন, এই মহিলাটাকে চিনি না। আমরা তো গ্রামে গিয়ে সবাইকে বলে দিয়েছিলাম গ্রামে যেন কোনো লোক না থাকে, তাহলে মহিলাটা কোথা থেকে আসলো? সাইফুল, আমি যখন তোমাদের সাথে এসেছিলাম তখন একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে মহিলাটির কাছে গিয়েছিলাম, আর আমাদের কাজ হলো লোকেদের সাহায্য করা, তাই নিয়ে এসেছে। সব বুঝলাম, কিন্তু এই মহিলাটা যদি রোহিঙ্গাদের কোনো গোপন দূত হয়ে থাকে? সাইফুল, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, এই মহিলা রোহিঙ্গাদের কেউ না। তুমি কি শিওর? শিওর। আজমাইন, তুমি কি মহিলাটিকে আগে থেকে চিনো? না তো, এই প্রথম আমি এই মহিলাটিকে দেখলাম। তা তুমি শিওর দিতেছো কীভাবে এই মহিলাটা যে রোহিঙ্গা কোনো দূত হতে পারে না? সাইফুল, আমি মহিলাটির কথাবার্তা, আচার আচরণ সব দিক ভালো করে খেয়াল করছি। এই মহিলা রোহিঙ্গাদের কেউ হতেই পারে না। আচ্ছা সাইফুল, আমি একটু মহিলাটির কাছে গিয়ে দেখা করে আসি। আচ্ছা, যাও। তারপর আজমান মহিলাটি মানে ফাহমিদার কাছে আসলো। ফাহমিদার কাছে এসে দেখে ফাহমিদার পরনে ছেঁড়া একটি শাড়ি, আর বাচ্চাটির পরনে কোনো কাপড় নেই। ফাহমিদা বাচ্চাটিকে তার আঁচল দিয়ে পেঁচিয়ে রাখছে। ফাহমিদার এমন অবস্থা দেখে আজমান চোখের পানি ধরে রাখতে পারল না। যে মেয়েটি দিনে হাজার হাজার টাকা খরচ করতো, আজ সেই মেয়েটির পরনে ছেঁড়া শাড়ি। যে মেয়েটি দামি রেস্টুরেন্টের খাবার ছাড়া কোনো খাবারই খেত না, আজ সেই মেয়েটি দিনের পর দিন না খেয়ে থাকে। নিয়তি মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে আনে। এই 1.5 বছরে কত কিছু পাল্টে গেছে। আজমান ফাহমিদাকে ঘুম থেকে ডাক দিল। ফাহমিদা, ওঠো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবে। ফাহমিদা আজমানকে দেখার পরে অবাক হয়ে গেল। আজমাইন, তুমি এখানে কিভাবে? অ্যাটলিস্ট ফাহমিদা আজমানকে চিনতে পারল। আজমানের মুখে রং লেগে থাকার কারণে চিনতে পারে নাই। আজমাইন, এই নাও, তুমি যে শাড়ি আর বাচ্চার জন্য শার্ট প্যান্ট আনতে দিয়েছিলে। আচ্ছা, এখন তুমি যাও। ফাহমিদা, আমি তোমাকে পরে সব বলবো। এখন তুমি তোমার ছেলেকে নিয়ে গোসল করে এসো। আচ্ছা। আজমাইন, তুমি যে বললে মেয়েটাকে তুমি চিনো না, তাহলে মেয়েটাকে তুমি 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 করে কেন বলতেছিলে? আর কি বলার কথা বলতেছিলে? সরি সাইফুল, তোমাকে মিথ্যে বলার জন্য। আমি মেয়েটাকে চিনি, তোমাকে অন্য একদিন সময় করে বলবো সব কথা। আচ্ছা, ঠিক আছে। সাইফুল চলে গেল তার কাছে। কিছুক্ষণ পর ফাহমিদা গোসল করে আসলো। ফাহমিদাকে দেখে 1.5 বছর আগের ফাহমিদার কথা মনে পড়ে গেল। আগের ফাহমিদা আর এখনের ফাহমিদা কত আলাদা। আগের ফাহমিদা দেখতে কত সুন্দর আর মোটা তাজা ছিল, আর এখনের ফাহমিদা কালো হয়ে গেছে আর অনেকটাই চিকন, না খেয়ে শুকনো কাঠির মতো হয়ে গেছে। ফাহমিদা, তোমার এই অবস্থা কি করে হলো? আজমাইন, 2 দিন ধরে আমি আর আমার ছেলে কিছুই খাইনি। অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে? ফাহমিদার এত ক্ষুধা লাগছে যে ভালো করে কথা বলতে পারতেছে না। আজমাইন ফাহমিদা আর তার ছেলের জন্য খাবার নিয়ে আসলো। আজমাইন ফাহমিদাকে খাবার দিয়ে চলে আসলো সাইফুলের এখানে। রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাই মিলে প্ল্যান করবে। আজমাইন সাইফুলের এখানে গিয়ে দেখতে পায় সাইফুল খবরের কাগজ পড়তেছে। আজমাইন সাইফুলের কাছে গিয়ে বসলো। সাইফুল, আমরা এই কয়েকজন সৈনিক মিলে এতগুলো রোহিঙ্গাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? কিছু একটা বলো। আজমাইন, একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পড়তেছি, এটা পড়ে পরে সব আলোচনা করব। জি, গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আমিও একটু আধটু দেখি। এই দেখো। আজমাইন খবরের কাগজের দিকে তাকিয়ে দেখতে পায় বিশিষ্ট শিল্পপতি আসগর জামানের ছেলে সুমন জামানকে কালকে রাতে 12টার সময় কোনো এক অজানা ছেলে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ সুমন জামানের পুরো লাশ ভালো করে পরীক্ষা করে দেখে কিছুই পায়নি যে খুনিটাকে ধরবে। তবে লাশের পাশে একটা চিরকুট রেখে গিয়েছিল খুনি। চিরকুটে লেখা ছিল,
তোরা 4 জন মিলে আমার স্ত্রীকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছিস। তাই আমি তোদের এতটাই নির্মমভাবে হত্যা করব যাতে তোরা বুঝতে পারিস মৃত্যু কতটা কষ্টের। আমার স্ত্রী তো তোদের কিছুই ক্ষতি করেনি, তাহলে কেন মেরেছিলি? এখন বুঝবি একটা আহত বাঘ চাইলে তোদের কি করতে পারে। আমার এই চিরকুটটা লেখার কারণ হলো, যেই 4 জন আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে তারা তো এই খবরটা পাবেই। তাদেরকে বলে দিয়েছি, যদি পারিস আমার থেকে বেঁচে দেখা। আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতে ভালোবাসি, তোদের একটা বাঁচার সুযোগ দিলাম। আজমান এটা পড়ে তো বুঝতেই পারছে এটা যে নাসানের কাজ। আজ এই কুটের শেষে বড় করে এন লিখেছিল। আজমান এখন পুরোপুরি শিওর এটা যে নাসানের কাজ। আজমান এখন কি করবে? একদিকে রোহিঙ্গাদের হাত থেকে পুরো গ্রামকে সুরক্ষিত রাখতে হবে, অন্যদিকে নাসানের হাত থেকে বাকি 3 জনকে বাঁচাতে হবে। কি হলো আজমাইন, কি ভাবতেছো? তুমি কি খুনিটাকে চিনো? আরে সাইফুল, আমি কিভাবে এই খুনিকে চিনবো? তোমার হাব ভাব দেখে তো তোমার মনে হচ্ছে তুমি ছেলেটাকে চিনো। আরে না, সুমন জামানকে যে এত নির্মমভাবে হত্যা করেছে এটা দেখে আপসেট আছি। এত নির্মমভাবে কেউ কাউকে হত্যা করে? এটা তুমি ঠিক বলেছো আজমাইন। আজকে সুমন জামানের এই নির্মম মৃত্যু হয়েছে, এটার পরে আমার শরীর কেমন যেন করতেছে। আমার মৃত্যুগুলো দেখলে অনেক খারাপ লাগে, সারাদিন কিছুই ভালো লাগে না। আজকে আর কাজ করা হবে না। আচ্ছা, তুমি গিয়ে রেস্ট নাও, কালকে সবাই মিলে একসাথে যাব রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তারপর সাইফুল চলে গেল ক্যাম্পের একটা রুমে, আর আজমাইন চলে আসলো ফাহমিদার কাছে। আজমান এসে দেখে ফাহমিদা তার বাচ্চাকে নিয়ে খেলতেছে। আজমাইন ফাহমিদার সামনে গিয়ে বসলো। ফাহমিদা, কি করছো? দেখতেছো না ছেলেকে নিয়ে খেলতেছি। দেখছি তো। আচ্ছা, তোমার ছেলের নামটাই তো জানা হলো না। আমার ছেলের নাম হলো মুস্তাকিন। মাশাআল্লাহ, তোমার ছেলের নাম তো অনেক সুন্দর। ফাহমিদা, তোমার এই অবস্থা কি করে হলো? আমি তো কোনোদিনও ভাবতেও পারি নাই তোমাকে এভাবে দেখবো। তারপর ফাহমিদা আজমানকে সব বলতে লাগলো। আমি যখন তোমার সাথে ব্রেকআপ করেছিলাম তখন তুমি অনেক কষ্ট পাইয়েছিলে মনে হয়। তোমার কষ্ট মনে হয় আল্লাহ তাআলা সহ্য করতে পারেনি, তাই আজ এই অবস্থা। অনেক কষ্ট পেয়েছিলাম, বাট এক্স্যাক্ট কি হয়েছে সেটা বলো তো। আমি যখন জানতে পারলাম তুমি একটা গরিব পরিবারের ছেলে, তখন থেকে তোমার প্রতি আমার ভালোবাসা কমতে থাকলো। কমতে কমতে যখন তোমার জন্য আমার এতটুকু ভালোবাসা অবশিষ্ট ছিল না, তখন আমি তোমার সাথে ব্রেকআপ করে নিই। হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তোমার সাথে ব্রেকআপ করার পর একটা বড়লোক ছেলে দেখে তার সাথে রিলেশন শুরু করি। ছেলেটির নাম ছিল মাহিন। এইভাবে 15 দিন চলে গিয়েছিল। আমি মাহিনের জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে আব্বু আম্মুকে আমি মাহিনের কথা বলেই দেই। আব্বু আম্মু মাহিনকে পছন্দ করে। তারপর আমার আর মাহিনের বিয়ে দিয়ে দেয়। এভাবে 4 মাস চলে যায়। এই 4 মাসে মাহিন কেমন অনেকটা পরিবর্তন হয়ে যায়। আমার সাথে ভালো করে কথা বলে না। 4 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। এই 4 মাসে তুমি এতটা পরিবর্তন হয়ে গেছো মাহিন। আমি পরিবর্তন হয়নি, তোমাদের টাকা দেখে আমি পরিবর্তন হতে বাধ্য। এগুলো কি বলো মাহিন? আমাদের টাকা দেখে মানে হলো তোমাদের এত কোটি টাকা দেখে আমি লোভ সামলাতে পারছি না। আমার তোমাদের সব সম্পত্তি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য লাগবে। মানে তুই আমাকে আমার বাবার টাকার জন্য বিয়ে করেছিস? তোমার বাবার টাকার জন্য বিয়ে করছি। মাহিন তুমি বলো এগুলো সব মিথ্যে। আর তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা তো আমাদের থেকেও অনেক ধনী। এগুলো সব সত্যি, আর এগুলো সব ফেক। আমি শুধু ধনী মেয়েদের আমার প্রেমের ফাঁদে ফেলি, তারপর তাদের সাথে বিয়ে করে সব টাকা নেই। জীবনে প্রচুর টাকা লাগবে, প্রচুর টাকা। তুমি আমার সাথে এটা করতে পারলে মাহিন? আমি টাকার জন্য সব কিছু করতে পারি। ফাহমিদা মাহিনের কথা শুনে কাঁদতে লাগলো। ফাহমিদাকে তো তার বাবা তার অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছিল। আমাকে তো আব্বু তার সম্পত্তির অর্ধেক লিখে দিয়েছে। যাই কিছু হয়ে যাক, এখন থেকে কিছুই দেব না মাহিনকে। কি ভাবছো বউ? তুই আমাকে বউ বলে ডাকবি না, তোর মুখে বউ ডাকটা মানায় না। তুই যে আমার সাথে এমন করবি আমি কল্পনাও করতে পারি নাই। কল্পনা করতে পারিস নাই, তাই তো তোমার সাথে এমন করলাম। এখন ভালোই এই পেপারগুলোতে সাইন করে দাও। আমি মারা গেলেও আমার সম্পত্তির একটা অংশ তোকে দিব না। স্বামীকে তুই করে বলে না শোনা, আল্লাহ পাপ দেয়। আর আমি তো জানি তুমি যে আমাকে দিবে না, তাই তো কি মাহিন? মাহিন তার পকেট থেকে ফোনটা বের করে ফাহমিদাকে দেখালো। ফাহমিদা দেখি তো কান্না করতে লাগলো। প্লিজ মাহিন, তুমি আমার আব্বু আম্মুকে কিছু করো না। তুমি যা বলবে আমি তাই করব। এই তো আমার লক্ষ্মী বউ, এবার সুন্দর করে এই পেপারগুলোতে সাইন করে দাও।
মাহিন ফাহমিদা আর আম্মু আব্বুকে একটা জায়গায় আটকে রাখছে আর তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখছে। ফাহমিদা আম্মু আব্বুর জন্য তার সব সম্পত্তি মাহিনের নামে লিখে দিল। ফাহমিদা পেপারগুলোতে সাইন করে দেওয়ার পরেই মাহিন ফাহমিদার মাথায় বন্দুক ধরল। অন্যদিকে ফাহমিদার আম্মু আব্বু তার মেয়ের জন্য চিন্তা করতেছে। ওখান থেকে একটা লোক গিয়ে ফাহমিদার আব্বু আম্মুকে একটা ভিডিও দেখালো। ভিডিওতে ছিল মাহিন ফাহমিদার মাথায় গুলি ধরে আছে। এটা দেখে ফাহমিদার আব্বু আম্মু তাদের মেয়েকে বাঁচানোর জন্য তাদেরও সব সম্পত্তি লিখে দিল। মাহিনের ভাড়া করা লোক ফাহমিদার আব্বু আম্মুকে মেরে একটা জঙ্গলে মাটি চাপা দিয়ে রাখলো আর ফাহমিদাকে মাথায় আঘাত করে একটা গ্রামে নিয়ে আসলো। কিন্তু ফাহমিদার স্মৃতি ছিল না। ফাহমিদাকে যে গ্রামটিতে রেখে আসা হয়েছিল সেই গ্রামটি হলো এটি, যেটি এখন রোহিঙ্গারা দখল করে আছে। কিছুদিন আগে রোহিঙ্গাদের আক্রমণে গ্রামের লোক দৌড়াদৌড়ি করার সময় ফাহমিদা একটা গাছে গিয়ে ধাক্কা খায় আর ফাহমিদার জ্ঞান আসে। ফাহমিদার জ্ঞান আসলে ফাহমিদার সব কিছু মনে পড়ে যায়। ফাহমিদার কথা শুনে আজমাইন কান্না করতে লাগলো। আজমাইন, যেটা হয়ে গেছে সেটার জন্য তো কান্না করে কোনো লাভ নেই। ঠিক বলেছ। আজমাইন, তুমি কি আমাকে আমার মা বাবার খুনিকে ধরতে সাহায্য করবে? ফাহমিদা, আর আজ থেকে তুমি আমার সাথে থাকবে, ওকে? আমার বাসা আজ থেকে তোমারও বাসা। না আজমাইন, আমি এটা পারবো না। আমি তোমার সাথে যে ব্যবহারগুলো করেছি আমার এখনো মনে আছে। তোমার মনে আছে? আমার তো নেই। তুমি এখন আমার সাথেই থাকবে, ওকে? আচ্ছা আজমাইন। তারপর আজমাইন চলে গেল। আজমাইন তার সকল সৈন্যবাহিনীকে নিয়ে প্ল্যান করতে লাগলো কীভাবে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তার পরের দিন রাতে রোহিঙ্গাদের উপর আক্রমণ করবে। তারা সবাই মিলে একটা প্ল্যান করলো। তারপর তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। হাতে খবরের কাগজটা নিতেই আজমাইন দেখতে পায় ঢাকা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল মান্নানের ছেলে আলামিন কাল গত রাতে নির্মমভাবে হত্যা করে তার বাসার সামনে রেখে দিয়ে গেছে। কিন্তু কে বা কারা এই খুনগুলো করতেছে কেউ তা জানে না। তবে এটা একমাত্র আজমাইন আর যারা যারা নাসানের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করছে তারাই বলতে পারবে। আজমাইন খবরের কাগজে আলামিনের নির্মম হত্যার কথা শুনে বুঝতে পারছে এটা যে নাসান ছাড়া আর কেউ না। আজমানের মাথা নষ্ট হয়ে যাইতেছে। এক এক করে নাসান সবাইকে মেরে ফেলতেছে, অথচ আজমান কিছুই করতে পারছে না। এমন সময় সাইফুল আজমানের কাছে আসলো। আজকে ওখান থেকে দাঁড়িয়ে দেখতেছি কি পড়তেছো, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা বিষয় নিয়ে খুব টেনশানে আছো। কি হয়েছে আমাকে বলতে পারো? আজমানের সাইফুলকে বলাটা ঠিক হবে না, তাহলে ভাববে আজমানের জন্য এই খুনগুলো হইতেছে। আরে সাইফুল, কালকে তোমাকে বললাম না আমি এসব হত্যাকাণ্ড দেখলে একটু খারাপ লাগে, তাই একটু টেনশনে আছি। আজমাইন, তুমি কালকের বিষয়টা নিয়ে এখনও টেনশানে আছো? কামান আজমাইন, তুমি না আমাদের লিডার, আমাদের সবাইকে নির্দেশ দাও। তাহলে তুমি যদি এমন থাকো তাহলে কীভাবে হয় বলো? সাইফুল, কালকের বিষয়টা তো মনেই ছিল না, আজকে খবরের কাগজটা বের করে দেখি। আজমাইন, কি দেখছো তুমি আমাকে বলো। আজমাইন সাইফুলকে উত্তেজিত হতে দেখে হালকা ডাউট হতে লাগলো। কালকে খবরটা পড়ে সাইফুলকে কেমন একটা দেখলাম, আর আজকে সাইফুল উত্তেজিত হয়ে গেল। কিছুতে একটা সমস্যা আছে। আজমাইন এগুলো ভাবতেছে আর সাইফুলের দিকে তাকিয়ে আছে। সাইফুল খবর পড়তেছে, কিন্তু খবরটা পড়েই সাইফুলের শরীর ঘামতে লাগলো আর ঢোক কিনতে লাগলো। তারপর সাইফুল চলে গেল। এখন আজমাইনের আরও বেশি ডাউট হতে লাগলো। এখানে তো গরম নেই, তাহলে ঠান্ডার মধ্যে সাইফুলের শরীর ঘামতেছিল কেন? আজমানের মাথা এগুলো ঢুকতেছে না। আজমান সাইফুলের পিছু নিল। দেখতে গেল সাইফুল কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে। আজমান দেখতে পায় সাইফুল ক্যাম্পের পেছনে একটা পুকুর আছে, সেখানে যাইতেছে। আজমানও সাইফুলের পিছু পিছু যেতে লাগলো। সাইফুল পুকুরে গিয়ে লাফ দিল। এটা দেখে তো আজমাইন সব পাঠক পাঠিকেরা সবাই অবাক। আজমান সাইফুলকে দেখতে লাগলো। একটু পর পুকুর থেকে সাইফুল আসতেছে। আজমান এখন তো কোথাও যেতেও পারবে না, তাহলে সাইফুল বুঝে যাবে আজমান যে সাইফুলের পিছু নিয়েছে। আজমান আর কোনো পথে না সাইফুলের অন্য পাশে হিসু করতে লাগলো, যাতে সাইফুল বুঝতে না পারে। সাইফুল আজমানের পেছনে এসে ডাকতে লাগলো। আজমান তাড়াতাড়ি করে প্যান্টের চেইন মেরে সাইফুলের দিকে ফিরল। সাইফুল কিছু বলবে? এ কি সাইফুল, তোমার এই অবস্থা কেন? আজকে তো অনেক গরম পড়েছে, তাই গোসল করলাম। কিন্তু আমার তো গরম লাগছে না, এই জায়গায় তো তেমন গরমও নেই, তাহলে তোমার গরম লাগছে কেন? আজমাইন, আমি বলতে পারছি না কেন আমার গরম লাগতেছে। সাইফুল আর কোনো কথা না বলেই চলে গেল। আজমান সাইফুলের চোখে ভয় দেখতে পেল।
সুমন জামান আর আলামিনের হত্যা দেখে সাইফুল এমন করলো কেন? তাদের হত্যাকাণ্ড দেখে সাইফুল এত পাল্টে গেল কেন? এটাই বুঝতে পারছে না আজমাইন। তাহলে কি সুমন আর আলামিনের সাথে সাইফুলের কোনো কানেকশন আছে? কিন্তু তাদের মধ্যে সাইফুলের কীভাবে কোনো কানেকশন থাকবে? আজমাইন জানা মতে সাইফুল অতি সাধারণ পরিবারের একজন ছেলে। আজমাইন সাইফুলের পিছু নিল, যদি কোনো ক্লু পায়। আজমাইন দেখতে পায় সাইফুল রুমে গিয়ে শুয়ে আছে। আজমাইন আর সাইফুলের এখানে থাকলো না। আজমাইন গিয়ে সৈন্যদের দেখাতে লাগলো কীভাবে তারা রোহিঙ্গাদের উপর অ্যাটাক করবে। সবাই আজমাইনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। আজমাইন, তোমাকে ওই মেয়েটি ডাকছে। কোন মেয়েটি? তুমি যাকে ওই গ্রাম থেকে নিয়ে এসেছো। ও, ফাহমিদার কথা বলছো? উনি তোমাকে ডাকছে। আচ্ছা, তুমি যাও, গিয়ে বলো আসছি। তারপর মারুফ চলে গেল। আজমাইন সবাইকে প্লেনটা বুঝিয়ে দিয়ে ফাহমিদার কাছে আসলো। বলো, কি বলবে? কিভাবে যে বলি বুঝতে পারছি না। আরে বলো, সমস্যা নেই। আমার মা বাবার খুনি মাহিন না। মানে? তুমি তো বললে তোমার সব সম্পত্তি আর তোমার মা বাবাকে মাহিন খুন করেছে। বলছিলাম, কিন্তু তারপর আমার মনে হলো মাহিনকে দিয়ে কেউ এই কাজগুলো করিয়েছে। তোমার এটা কেন মনে হলো? আমি অনেকদিনই দেখছিলাম মাহিন কার সাথে জানি কথা বলে আর কান্নাকাটি করে। আমি জিজ্ঞেস করতে গেলে আমাকে বলে চোখে কে যেন পড়েছে, আর কোনো একটা লোকের সাথে প্রায় রাতের 12টা-1টার সময় করে কথা বলতো। লোকটির সাথে কথা বলার সময় মাহিন অনেক রাগারাগি করতো। মাহিন যখন রাতে রাগারাগি করে কথা বলতো, তখন আমি তাকে কি জিজ্ঞেস করতাম, কিন্তু সে বলতো অফিসের ম্যানেজার টাকা চুরি করতো, এই নিয়ে রাগারাগি করে। কিন্তু আমার মনে হয় অন্য কারোর সাথে কথা বলে। তারপর আমিও এতটা গুরুত্ব দেইনি। মাহিন কার কথায় কাজ করতো এটা কি বলতে পারবে? আজমাইন, আমি বলতে পারবো না। মাহিন যখন আমাকে দিয়ে সম্পত্তির পেপারগুলো সাইন করলো, তখন আমি শিওর হলাম। তোমার সাথে মাহিনের সংসার 4 মাসের, ওই 4 মাসে মনে হলো না? পেপার সাইন করানোর সময় তোমার কেন মনে হলো? মাহিন যখন আমাকে দিয়ে পেপারগুলো সাইন করতেছিল, তখন আমি একটু পেপারটা পড়ছিলাম, কিন্তু পেপারে কোথাও মাহিনের নাম দেখতে পাইনি। আর মাহিন আমাকে তাড়াতাড়ি করে সাইন করতে বলছিল, তাই আমিও দেখতে পারি না কে সেই ব্যক্তি যে মাহিনকে দিয়ে এগুলো করিয়েছিল। নামটা একটু দেখেছিলাম, কিন্তু আমার মনে আসছে না। ফাহমিদা, মনে করার চেষ্টা করো। আজমাইন, আমি অনেক চেষ্টা করেছি, বাট মনে করতে পারি নাই। ফাহমিদা, তোমার মাথাকে বেশি জোর দিও না। কিছুদিন আগেই তোমার স্মৃতি আসলো, মাথায় বেশি জোর দিলে আবার চলে যেতে পারে, তাই রিল্যাক্সে মনে করার চেষ্টা করো। আচ্ছা আজমাইন। এমন সময় ফাহমিদার বাচ্চা মুস্তাকিন আজমাইনকে বলল, পাপা পাপা। ছোট বাচ্চাটি পাপা বলেই হাত দুটো বাড়িয়ে দিল আজমাইনের দিকে। ফাহমিদা তো লজ্জায় কিছু বলতেছে না। মুস্তাকিন তেমন কথা বলতেই পারে না, শুধু মাম্মা পাপা এগুলোই বলতে পারে। আজমাইন মুস্তাকিনকে কোলে নিল। মুস্তাকিন আজমাইনের কাছে গিয়ে খেলা করতে লাগলো। সরি আজমাইন। সরি কেন? মুস্তাকিন তোমাকে পাপা বলে ডাকছে তাই। আরে ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই, যখন বুঝবে তখন আর পাপা বলবে না। আজমাইন, আমি যখন তোমাকে ধোকা দিয়ে মাহিনকে বিয়ে করেছিলাম, তখন আমার তোমার জন্য প্রতিটা মুহূর্তে কান্না আসতো। তুমি আমাকে এত ভালোবাসতে, তাও তোমাকে কতটা কষ্ট দিয়েছি। ফাহমিদা, এখন আর এই কথাগুলো বলো না। যা হয়েছে তার মনে করতে চাই না। অতীতের ঘটনা তাড়াতাড়ি ভুলে যাওয়াই ভালো। অতীতকে যত মনে করবে ততই কষ্ট পাবে। তাই বলি, যাই কিছু হয়ে যাক, অতীতকে কখনো মনে রাখবে না। অতীতকে মাটি চাপা দিয়ে বর্তমান বা ভবিষ্যতের দিকে কি করবে তাই ভাবো। আর আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। এই কথাগুলো বলেই মুস্তাকিনকে দিয়ে আজমাইন চলে গেল। ফাহমিদা অতীতের কথা মনে করিয়ে দেওয়ায় আজমাইনে তার মায়ের কথা, তাসফিয়ার কথা মনে হয়ে গেল। আজমাইন মায়ের কথা, তাসফিয়ার কথা ভোলার জন্য কাজে মনোযোগ দিল। আস্তে আস্তে রাত হয়ে এলো। সৈন্যদলের সবাই হালকা কিছু খেয়ে নিল। তারপর সবাই আজমাইনের প্ল্যান অনুসারে কাজ করতে লাগলো। আজমাইন তাদের সাথে 5 জন মেয়েকে নিয়েছে। এই মেয়েগুলো হলো রোহিঙ্গাদের মারার জন্য সৈন্যদলের হাতিয়ার। আজমাইন সব মেয়েগুলিকে হালকা ছোট ছোট ড্রেস পরে তাদের সাথে আসতে বলল। ওই মেয়েগুলো সৈনিক ছিল। একটা মেয়ের সাথে 10 জন করে সৈনিক যায়। আজমাইন 5টি মেয়ের সাথে 50 জন সৈন্য পাঠিয়েছে। তাদের সাথে আজমাইনও গিয়েছে। সৈন্যদের থেকে রোহিঙ্গা এতই বেশি যে তাদের সাথে এই কিছুজন সৈনিক কখনই পারবে না।
রোহিঙ্গাদের ছিল উন্নত সব অস্ত্র। সৈন্যরা যেহেতু 3 মাস ট্রেনিং দিয়েছে, তাই তারা এত ভালো অস্ত্র চালাতে পারে না। সৈন্যদলকে কেউ এত উন্নত অস্ত্র চালাতে পারে না। সৈন্যদের থেকে রোহিঙ্গাদের শক্তি ছিল অনেক। রোহিঙ্গাদের শক্তি যদি 100%, তাহলে সৈন্যদের শক্তি হলো 20%, মানে 80% কম। তাহলে বুঝতেই পারছেন রোহিঙ্গাদের শক্তি দিয়ে কখনো হারানো যাবে না। রোহিঙ্গাদের হারাতে হলে সৈন্যদের শক্তি আর বুদ্ধি দুটোই কাজে লাগাতে হবে। সৈন্যদের 70% বুদ্ধি দিয়ে আর 30% শক্তি দিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে তারা রোহিঙ্গাদের হারাতে পারবে। আজমানের প্ল্যান হলো একটা মেয়ের সাথে 10টা করে সৈনিক যাবে। মেয়েগুলো রোহিঙ্গাদের তার যৌবনতার লোভ দেখাবে আর সৈন্যরা লুকিয়ে থাকবে। যখনই রোহিঙ্গারা ওই মেয়েটির কাছে আসবে, তখনই সৈন্যরা রোহিঙ্গাদের উপর আক্রমণ করবে। সব মেয়ে একই কাজ করবে। এছাড়া আজমানের কাছে কোনো রাস্তা ছিল না। সব সৈন্য আজমানের কথা মতো কাজ করতে লাগলো। আজমানের মতে রোহিঙ্গাদের সংখ্যা হবে 500 জন। এখান থেকে এই সৈনিকরা মিলে প্রায় 250 জন রোহিঙ্গাদের মেরে ফেলেছে। এখনও আরও 250 জন আছে। ওই 5 জন মেয়ের মধ্যে একজনকে রোহিঙ্গারা ধরে ফেলছে। হাজমান সব সৈন্যদের বলল তাড়াতাড়ি রোহিঙ্গাদের সংখ্যা আরও কমাতে হবে। তাই তারাও আরও বেশি করে রোহিঙ্গাদের মারতে লাগলো। এভাবে প্রায় 2 ঘন্টা চলে গেল। রোহিঙ্গাদের সংখ্যা কমতে কমতে মাত্র 100 জন এসেছে। কিন্তু সমস্যা হলো, আজমাইন যেই মেয়েগুলোকে নিয়ে গিয়েছিল, সব মেয়েগুলোকে রোহিঙ্গারা ধরে ফেলেছে। মেয়েগুলোর উপর রোহিঙ্গারা অনেক টর্চার করতেছে। এটা জানার জন্য কে তারা কোথা থেকে এসেছে আর রোহিঙ্গাদের সংখ্যা আস্তে আস্তে কমতেছে কেন। আজমান সকল সৈন্যকে বলল রোহিঙ্গাদের উপর অ্যাটাক করতে। আজমানের কথা মতো সৈনিকরা অ্যাটাক করলো। রোহিঙ্গা আর সৈনিকদের মাঝে লেগে গেল যুদ্ধ। আজমান দেখতে পায় রোহিঙ্গাদের সাথে পেরে উঠতেছে না। অনেকগুলো সৈনিক আহত হয়ে গেছে। আজমান আহত সৈনিকগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসলো। রোহিঙ্গাদের সংখ্যাও কমতেছে। আজমান চুপে চুপে রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরে গেল। ওখানে অনেক বিপদ, তা সত্ত্বেও আজমান গিয়েছে। কারণ হলো সৈন্য সংখ্যা আস্তে আস্তে কমতেছে। আজমান ভয় রাপে মেয়েগুলোকে ছাড়াতে গেল। রোহিঙ্গারা সবাই যুদ্ধে ব্যস্ত, তাই কেউ দেখতেই পায়নি। হাজমান মেয়েগুলোকে বলল আধুনিক অস্ত্র নিতে। মেয়েগুলো আধুনিক অস্ত্র নিলে হাজমান এক এক করে সবাইকে রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের করলো। সবাই বের হলেও আজমান বের হতে পারেনি। আজমান যাওয়ার আগেই রোহিঙ্গা আজমানকে ঘিরে ফেলছে। এখানে অনেকগুলো রোহিঙ্গা ছিল। আজমানের একটার পক্ষে এতগুলো রোহিঙ্গার সাথে পেরে উঠা সম্ভব না। আজমান নিজের মৃত্যুটাকে চোখের সামনে দেখতে পায়, তবু সে হার মানে না। শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়াই করবে। আজমান নিজের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছিল। যখন উপরের দিকে তাকালো, দেখলে সবগুলো রোহিঙ্গা মরে পড়ে আছে। আজমান এটা দেখে অবাক হয়ে গেল। তারপর দেখতে পায় ওই মেয়েগুলো আসতেছে। আজমান মেয়েগুলোর সাথে বাকি রোহিঙ্গাগুলোকেও হারিয়ে দিল। আজমান দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। রোহিঙ্গাগুলোকে হারিয়ে তাদের সব আধুনিক অস্ত্র নিয়ে চলে আসলো। অস্ত্রগুলোকে গাড়িতে লোড করে পাঠিয়ে দিল সেনাবাহিনীর হেডকোয়ার্টারে। ক্যাম্পে আসতে সকাল হয়ে গেছে সৈন্যদের। যেহেতু সারা রাত অনেক পরিশ্রম করছে, তাই তারা অনেক ক্লান্ত। কিছু খেয়ে ঘুমিয়ে গেল। সবাই বিকেল 4টায় ঘুম থেকে উঠল। তারা আজ ওই গ্রাম থেকে চলে আসবে, তাই ক্যাম্প গুছাইতেছে। সবাই এখানে আছে, কিন্তু সাইফুল এখানে নেই। আজমান সাইফুলকে খুঁজতেছে, কিন্তু পাইতেছে না। হঠাৎ দেখতে পায় সাইফুল এক কোণে দাঁড়িয়ে কার সাথে জানি কথা বলতেছে। আজমান আস্তে আস্তে সাইফুলের কাছে গেল, যাতে সাইফুল জানতে না পারে। সাইফুল মনে হয় তার বাবার সাথে কথা বলতেছে। বাবা, আমার ভয় করতেছে, তুমি কিছু করো। আমি কি করব? তুই গিয়েছিলি কেন? এখন বোঝ কেমন লাগে। বাবা, আমি তো জানতাম না ওই ছেলেটি এত ভয়ানক হবে। তুমি দেখছো কীভাবে সুমনকে আর আল্লামিনকে হত্যা করেছে। শুনলেই তোমার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। তুই যেখানে আছিস সেখানেই থাক, তাহলে বাঁচতে পারবি। বাবা, কতদিন এখানে থাকবো? এখানে আমার ভালো লাগে না। তুমি যেভাবে হোক আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। এত ভালো সিকিউরিটি থাকা সত্ত্বেও সুমন আর আল আমিনকে মেরে ফেলেছে। আর তুই যদি বিদেশে যাস তাহলে তো একা থাকবি, তোকে মারা তো ইজি হয়ে যাবে। বাবা, আমার ভয় করছে। এত কঠিন সিকিউরিটি, তাও কত সহজে সুমন আল আমিনকে মেরে দিল। কখন জানি রাশিদকে মেরে ফেলে। রাশিদের পরেই তো আমার পালা। বাবা, আমি জানি না তুমি কি করবে, তবে আমি বাঁচতে চাই। যখন মেয়েকে ধর্ষণ করতে গিয়েছিলি তখন মনে ছিল না? এখন ভয় পাস কেন? বাবা, তখন তো তোমার ছেলেটিকে আর মেয়েটিকে মেরে ফেলেছিলাম।
কিন্তু ছেলেটি কোথা থেকে আসলো? তোরা যখন ছেলেটিকে মেরেছিলি তখন একেবারে মেরে ফেলতি, বাঁচিয়ে রাখার কি দরকার ছিল? বাবা, তুমি তো এত বড় বাংলাদেশের সবচেয়ে বড় চৌধুরী পরিবারের ছেলে, তাহলে তুমি তোমার ছেলেকে বাঁচাতে পারবে না? তুই আমার কাছে চলে আয়, আমি তোকে এমন এক জায়গায় পাঠাবো যেখানে কেউ তোকে খুঁজে পাবে না। আচ্ছা বাবা, আমি কালকেই চলে আসবো। বাবা, রাশিদের কি খবর? রশিদকে তার বাবা ফুল সাপোর্টে রাখছে, দেখি কি হয়। খুনি কিন্তু খুব চালাক। বাবা, না হলে কি এত গার্ড থাকতে ওদের মেরে ফেলে? আচ্ছা ফোনটা রাখ, দেখি কি করা যায়, আর কাল চলে আসিস। আচ্ছা বাবা। সাইফুল কথা বলেই ক্যাম্পের দিকে যাইতেছে। সাইফুল যেন হাজব্যান্ডকে দেখতে না পায় তাই গাছের আড়ালেই লুকিয়েছিল। গাছের আড়াল থেকে বাবা ছেলের কথন শুনতেছিল। আজমানের কাছে এখন সব ক্লিয়ার হয়ে গেছে। এই সাইফুল হলো বাংলাদেশের সবচেয়ে বড় চৌধুরী পরিবারে সাগর চৌধুরীর ছেলে, একমাত্র ছেলে আকাশ চৌধুরী। এই জন্যই তো সুমন আর আলামিনের হত্যা দেখে এমন করতেছিল। নাসান দুজনকে মেরেছে, মানে আর তিনজন আছে, রাশিদ, আকাশ আর আজমাইন। রাশিদ আর আকাশ মরলে তো তাদের পরিবারের কোনো ছেলে থাকবে না। আজমাইন তো একা, মরলেও সমস্যা নেই, বাঁচলেও সমস্যা নেই। কিন্তু আজমাইন রশিদ আর আকাশকে কীভাবে বাঁচাবে আজমাইন বুঝতে পারছে না। রশিদের কাছে যেতে যেতে নাসান যে রাশিদকে মেরে ফেলবে। আজমাইনে যে করেই হোক আকাশকে বাঁচাতে হবে, আকাশকে যেভাবেই হোক এখানেই রাখতে হবে, বাসা যেতে দিলে চলবে না। সাইফুল যাওয়ার 10 মিনিট পর আজমাইন ক্যাম্পে গেল। ক্যাম্পে সব কিছু গোছানো শেষ। তারপর সবাই সেনাবাহিনীর হেডকোয়ার্টারে আসলো। হেডকোয়ার্টারে আসতেই সেনাবাহিনীর সকল উচ্চপদস্থ কর্মকর্তা এলো তাদের স্বাগতম জানাতে। 3 মাস ট্রেনিং করে এত ভালো পারফরমেন্স দেখালো। তাদেরকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে আসলো, কিন্তু তাদেরকে 1 মাসের জন্য রিজাইন করতে বলল। কারণ হলো তারা ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু যুদ্ধ করার জন্য মেয়েদের সম্মানকে কাজে লাগিয়েছে। আজমাইন সৈন্যদলের ক্যাপ্টেনের একটা ব্যাচ লাগিয়ে দিয়েছে। তারপর সকলকেই বিদায় দিয়ে দিল। আজমাইন কমান্ডোকে বলল আকাশকে তাদের সাথে রেখে দিতে। কমান্ডো রাজি হলো, আকাশ রাজি হলো না এখানে থাকতে। আজমাইনের আকাশের জন্য অনেক টেনশন হতে লাগলো। আজমাইন ফাহমিদাকে নিয়ে তার বাসায় চলে আসলো। ফাহমিদা, আজ থেকে তুমি এই বাসায় থাকবে। আচ্ছা। আমি তো অনেকদিন বাসায় ছিলাম না, তাই বাসাটা এত নোংরা হয়ে আছে। আমি দোকানে যাচ্ছি, বাসা পরিষ্কার করার যাবতীয় জিনিসগুলো নিয়ে আসি। আজমাইন দোকানে গিয়ে বাসা পরিষ্কার করার জন্য যা যা জিনিস লাগে সবগুলো কিনে নিয়ে বাসায় আসলো। বাসায় এসে দেখে ফাহমিদা কাজ করতেছে আর মুস্তাকিন খেলতেছে। আজমাইনকে দেখেই মুস্তাকিন পাপা বলে ডাকতে লাগলো। ফাহমিদা তাড়াতাড়ি করে এসে মুস্তাকিনকে তার সাথেই নিয়ে গেল। আজমাইন আর ফাহমিদা দুজনে রুমটা পরিষ্কার করতেছে। দুজনে সুন্দর করে রুমটা পরিষ্কার করলো। তারপর আজমাইন গোসল করে বাজারে গেল রান্নার জিনিস আনতে। আজমাইন আগে বাজারে না গিয়ে শপিং মলে গেল। সেখানে গিয়ে ফাহমিদা, মুস্তাকিন এবং নিজের জন্য পোশাক কিনল। বাজার করে বাসায় চলে আসলো। ফাহমিদা, এইগুলো তোমার আর তোমার ছেলের জন্য। আজমাইন, এসব আনতে গেলে কেন? আমাদের তো অনেক পোশাক আছে। পোশাকগুলো তো নোংরা, তাই নিয়ে আসলাম আর কি। তোমার এই ঋণ কিভাবে যে শোধ করব বুঝতে পারছি না। আমি কি তোমাকে কখনো বলেছি আমার ঋণ শোধ করতে? না, বলো নাই, বাট আমার তো খারাপ লাগে তোমার থেকে হাত পেতে টাকা নিয়ে। ফাহমিদা, আমি তোমাকে এগুলো দিচ্ছি, তুমি কেন মনে করো এগুলো? এখন আর কথা বলো না, যাও গিয়ে গোসল করে রান্না করো, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা যাইতেছি, তুমি একটু ওয়েট করো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। না, এখন খাবো না, আগে তুমি গোসল করে আসো, রান্না করবে, তারপর একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। আর মুস্তাকিনকে গোসল করিয়ে আমার কাছে দিয়ে যাও। আজমাইন? কোনো কথা বলবে না, যা বলছি তাই করো। আচ্ছা। তারপর ফাহমিদা মুস্তাকিনকে গোসল করিয়ে আজমাইনের কাছে দিয়ে গোসল করতে গেল। আজমাইন মুস্তাকিনের সাথে খেলা করতেছে। মুস্তাকিন এখনও হাঁটতে পারে না, তাই আজমাইন হাঁটানোর জন্য দাঁড় করালো। মুস্তাকিন, পাপার কাছে এসো। মুস্তাকিন হাঁটতে চাইতেছে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এক পা এগোতেই পড়ে যায়, কান্না থামতেই চাইছে না। আজমাইন মুস্তাকিনকে তার বুকের উপর নিয়ে ঘুমিয়ে গেল। ফাহমিদা গোসল করে এসে দেখতে পায় আজমাইনের বুকের উপর মুস্তাকিন শুয়ে আছে। ফাহমিদা আজমাইনের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। ফাহমিদার চোখেও ঘুমে মিলিয়ে যাচ্ছে। ফাহমিদা না ঘুমিয়ে আজমাইন আর মুস্তাকিনের জন্য খাবার তৈরি করলো। তারপর আবার আজমাইনের এখানে নিয়ে এক দৃষ্টিতে আজমাইনের দিকে তাকিয়ে আছে। আজমাইন, আমি কেন তোমার সাথে এমন করতে গেলাম?
ওই দিন যদি আমি তোমাকে না ছেড়ে যেতাম তাহলে এই দিনটা আমার কোনোদিনও আসতো না। আমি টাকার নেশায় এত পাগল ছিলাম, তোমার ভালোবাসার প্রতিদান দিতে পারিনি। আমি খারাপ নাকি? আমার কপাল খারাপ, বুঝতে পারছি না। এসব কথা ভাবতে ভাবতে ফাহমিদা আজমাইনের পাশেই ঘুমিয়ে গেল। আজমাইন, আজমাইন, আমাকে বাঁচাও, আমাকে নাজদান মেরে ফেলবে। আমি আসছি রাশিদ, তুমি একটু ওয়েট করো। আজমাইন, আমার অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি এসো। রাশিদ তুমি কোথায়? আমি আসছি। আজমাইন, আমি তোমার পিছনে, পিছনে তাকাও, আমাকে দেখতে পাবে। পেছনে কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আজমাইন, আজমাইন। আজমাইন হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল। আমি এটা কি দেখলাম? কেন এসব দেখলাম? ঘুম থেকে উঠে দেখতে পায় মোস্তাকিন তার বুকের উপর শুয়ে আছে আর ফাহমিদা তার পাশে শুয়ে আছে। আজমান আস্তে আস্তে মোস্তাকিনকে বিছানায় রেখে তার রুমে চলে আসলো। আজমান এতক্ষণ ড্রয়িং রুমে ছিল। আজমানের স্বপ্নটা দেখে অনেক অস্বস্তি হতে লাগতেছে, কিছুই ভালো লাগছে না। তাই টিভিটা অন করে দেখতে লাগলো। খবরের চ্যানেল আসতেই আজমান দেখতে পায় আজকে ব্রেকিং নিউজ। মুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের ছেলে রাশিদ ইসলামের মৃত্যু। রাশিদ ইসলামের মা বাবা বলেন তার ছেলেকে খুন করা হয়েছে। রাশিদের মা বাবা রাশিদ হত্যার বিচার চায়। বাবার একমাত্র ছেলে বংশের প্রদীপ নিভিয়ে দিয়ে চলে গেল রাশিদ। আর পকেট থেকে একটা চিরকুট পাওয়া যায়। রাশিদের মা বাবার মতে এই চিরকুটটা ওই খুনির। চিরকুটে লেখা ছিল, খুনি মেয়েকে ধর্ষণ করার আগে যেন শতবার ভাবতে হয়, এর পরিণাম কতটা ভয়ানক। ইতি এন। আজমাইন প্রথমেই বুঝে গেছে এটা নাসানের কাজ ছাড়া আর কারোই হতে পারে না। একমাত্র নাসান এই কাজ করতে পারে। এত সিকিউরিটি থাকার পরেও নিজের প্রতিশোধ নিতেছে। আজমানের অনেক টেনশন হতে লাগলো আকাশের জন্য। এক এক করে নাসান সবাইকে মেরে ফেলতেছে। এবার নাসান তার দুজনকে হত্যা করবে, আকাশকে এবং আজমাইনকে। আজমান ভাবতেছে আকাশের কথা। এরপর তো আকাশের পালা, যে কোনো সময় আকাশকে মেরে ফেলতে পারে। আজমান তাড়াতাড়ি করে আকাশকে ফোন দিল। হ্যালো আকাশ, তুমি কোথায়? কেন, কি হয়েছে? আমি তো বাসায়। তুমি এখনই আমার কাছে চলে আসো, তোমার অনেক বিপদ আছে। আজমাইন, আমি আসতে পারবো না, বাই। আকাশে আজমানের সাথে কথা না বলেই ফোন কেটে দিল। আজমাইনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। যেভাবেই হোক আকাশকে বাঁচাতে হবে আজমাইনের। আকাশের নাম্বারটা ট্রেস করে দেখতে পায় আকাশ এয়ারপোর্টে আছে। আজমাইন তার সৈন্যবাহিনী থেকে একজন গোয়েন্দাকে বললেও আকাশের সব খোঁজ এনে দিতে। আকাশ সারাদিনে কি করে কোথায় যায়, আজমাইনের কথা মতো গোয়েন্দাও আকাশের যাবতীয় খোঁজ আজমাইনকে দিতেছে। গোয়েন্দা আজমাইনকে বলল আকাশ নাকি অন্য দেশে যাওয়ার জন্য টিকিট কাটতেছে। এদেশে আকাশে অনেক বিপদ আছে তাই। আর আকাশের ফ্লাইট কাল সকাল 9টায়। আজমান ভাবতেছে আকাশকে আর বাঁচাতে পারলো না। আজমাইন শেষ পর্যন্ত চেষ্টা করবে আকাশকে বাঁচাতে। আজমাইন দেরি না করে এয়ারপোর্টে চলে গেল, যদি আকাশের টিকিট নষ্ট করা যায়। কিন্তু আজমাইন ব্যস্ত হলো। আজমাইন বাসায় চলে আসলো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? কখন থেকে খাবার নিয়ে বসে আছি। একটা কাজে গিয়েছিলাম। আমাকে বলে যেতে পারতে। তুমি ঘুমাচ্ছিলে তাই আর বলি নাই। ও আচ্ছা, তুমি কিছু খেয়েছো? না, এখনো খাওয়া হয় নাই। তুমি বসো, আমি খেতে দিচ্ছি। তারপর আজমাইন আর ফাহমিদা খেয়ে দিল। খাওয়া দাওয়া করে আজমাইন তার রুমে চলে আসলো। রুমে এসে ভাবতে লাগলো কীভাবে আকাশকে বাঁচাবে। আজমাইনের মাথায় কিছুই ঢুকতেছে না। এগুলো ভাবতে ভাবতে আজমাইনের চোখটা লেগে গেল। একটু পর ফাহমিদা এসে আজমাইনকে ডাক দিল। আজমাইন গিয়ে দরজাটা খুলে দিল। কিছু বলবে ফাহমিদা? না তো, কিছু বলবো না। এই পার্সেলটা দরজার বাইরে কে যেন রেখে গিয়েছিল, আর পার্সেলের ওপর তোমার নাম লেখা দেখে নিয়ে আসলাম। এই পার্সেলটা আজমাইনের জন্য কে রেখে গেল আর কেন? আচ্ছা আমাকে দাও তো। এই নাও, তোমার যদি কিছু লাগে তাহলে আমাকে বলবে, ওকে? আচ্ছা আমার যদি কিছু লাগে তাহলে তোমাকে বলবো। আর অপরিচিত লোক দেখলে দরজা খুলবে না। আচ্ছা। তারপর ফাহমিদা চলে গেল। আজমাইন তার রুমে এসে পার্সেলটা খুলতে লাগলো। হঠাৎ আজমাইনের চোখ গেল জানালা দিকে। আজমাইন দেখতে পায় কে যেন জানালা দিয়ে উঁকি দিতেছে। আজমাইন কে করে রুম থেকে বের হয়ে তার পিছু নিতে লাগলো। অনেকক্ষণ পিছু করার পর যখন ধরতে যাবে তখনই আজমানের চোখে একটা স্প্রে করে পালিয়ে গেল। আজমানের উপর যে স্প্রেটা করেছিল সেটা ছিল অজ্ঞান হওয়ার। আজমাইন চোখ খুলে দেখতে পায় একটা রুমে আছে, চেয়ারের উপর রেখে হাত পা রশি দিয়ে বাঁধা।
আর মুখে কাপড় দিয়ে বাঁধা, যেন কথা বলতে না পারে। হাজব্যান্ড মনে হয় কারো আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু দেখতে পাচ্ছে না কে। চোখও বেঁধে রেখেছে। আজমান আস্তে আস্তে তার হাতে থাকা রশিটা খুঁজে লাগলো। এমন সময় একটা লোক এসে আজমানের চোখ খুলে দিল। আজমান দেখতে পায় রুমটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটু পর রুমের লাইটটা জ্বলে উঠল। আজমান দেখে তার সামনে একটা লোক বসে আছে। হাই, আমি মাহিন। আমি যদি ভুল না করি তুমি আজমাইন, তাই তো? ফাহমিদার সাথে যেই মাহিন বিশ্বাসঘাতকতা করেছিল, এটা আবার ওই মাহিন না তো? আজমানের ডাউট হতে লাগলো। জি, আমি আজমাইন, বাট আপনাকে তো চিনতে পারলাম না। কে আপনি, আর আমাকে এখানে কেন এনেছেন? আজমাইন, আজমাইন, শান্ত হও। সবেমাত্র এখানে নিয়ে আসলাম। আস্তে আস্তে সব কিছু জানতে পারবে, একটু ওয়েট করো। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি যেই হই এটা তোমার জানা লাগবে না, শুধু এটাই জানবে আমার নাম মাহিন, আর আমার বউ বাচ্চাকে দেখাশোনা করার জন্য আমি তোমার কাছে ঋণী। মানে বুঝলাম না, কে আপনার বউ আর বাচ্চা কোথা থেকে আসলো? তা যেই মাহিন তা বলো, এমন সময় মাহিনের পাশে থাকা লোকটি মাহিনকে বলল, মাহিন এখানেই থেমে যাও, তোমাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজ করো। কেন থামবে মাহিন, আপনি বলেন। কে মাহিনকে আমার কাছে পাঠিয়েছে? এত কিছু তোমার জানতে হবে না। আচ্ছা, আপনারা কে এটা একটু বলবেন? আমি কিছু বুঝতে পারছি না। আমার দোষটা কি? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আমরা শুধু একটা কথাই বলতে পারি, তুমি এক নিষ্পাপ বাচ্চা মেয়েকে খুন করেছো। আমি তো কোনো বাচ্চা মেয়েকে খুন করি নাই। আপনারা এসব আজে বাজে কথা কেন বলছেন? আজে বাজে কথা না, ভালো করে মনে করবে, তাহলেই বুঝতে পারবে। হাজব্যান্ড অনেকক্ষণ ধরে এই রশিটা খুলতেছিল। অবশেষে এই রশিটা খুলে ফেলল, কিন্তু কেউ বুঝতেই পারে নাই। আজমাইন বুঝতে পারছে মাহিন যে কিছু বলবে না, তাই আজমাইন রশিটা হাত থেকে খুলেই মাহিনকে আর তার সাথে থাকা লোকটিকে মারতে লাগলো। আর জানতে চাইলো কি তাদের পরিচয়, কেন আজমাইনকে ধরে নিয়ে এসেছে। আজমাইন দুজনকে তো মারতেছে, কিন্তু কোথা থেকে আরও অনেক লোক আসতেছে, হাতে আবার লাঠি, দা, আরও অনেক ভয়ানক ভয়ানক অস্ত্র নিয়ে আজমানের কাছে আসতেছে। এতগুলো লোক আজমাইন তো তাদের সাথে পারবে না, তাই আজমান তাদের সাথে লড়াই না করে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে ফাহমিদা আর মুস্তাকিন বাসায় নেই। আজমাইন তাদের পাগলের মতো খুঁজতে লাগলো। পুরো বাসা তন্ন তন্ন করেও ফাহমিদা আর মুস্তাকিনকে পেল না। আজমাইন অনেক রাগ হতে লাগলো আর ভয় হইতেছে, কেউ কি তাদেরকে ধরে নিয়ে গেল। আজমাইন বাসায় খুঁজে না পেয়ে শহরের অলিতে গুলিতে তাদের খুঁজতে লাগলো। প্রায় 2 ঘন্টা খোঁজার পরও ফাহমিদাকে পেল না। আজমান সব আশা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে দেখি ফাহমিদা মুস্তাকের সাথে খেলতেছে। তাজকে দেখে আজমান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল। আজমান ফাহমিদার কাছে গেল। ফাহমিদা, তুমি কোথায় ছিলে? মুস্তাকিনকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলাম। আজমান তো ফাহমিদার কথা শুনে রেখে গেল আর ফাহমিদাকে ধমকাতে লাগলো। ফাহমিদা, তুমি আমাকে না বলে কেন বাইরে গেছো? যদি আর কোনোদিন দেখেছি আমাকে না বলে কোথাও গেছো, তাহলে তোমার খবর আছে। আজমাইন, তুমি এমন করছো কেন? তো কি করব জানো, তোমার আর মুস্তাকিনের জন্য কত টেনশন হচ্ছিল। এত টেনশন হচ্ছিল কেন? আমাদের কি কেউ ধরে নিয়ে যেত নাকি? যদি ধরে নিয়ে যেত তাহলে কি হতো? আমি ভালো করে বলে দিচ্ছি, তুমি আমাকে না বলে আর কোনোদিনও বাসার বাইরে যাবে না। আচ্ছা। তারপর আজমাইন তার রুমে চলে আসলো। রুমে আসতেই আজমাইনের চোখ যায় ওই পার্সেলটায়। আজমাইন পার্সেলটা খুলতে লাগলো। পার্সেলের ভেতরে একটা কাগজ ছিল। আজমাইন কাগজটা তার হাতে নিল। কাগজ খুলে দেখলো পার্সেলটি নাসান পাঠিয়েছে। কাগজে লেখা ছিল, মাই ডিয়ার অ্যানিমি, এই লেখাগুলো তোমার জন্যে। আমি জানি আমি যখন সুমন, জামান, আলাবিন আর রাশিদকে খুন করেছি তখন তুমি যুদ্ধ করতেছিলে। আমি দেখতে চাইছিলাম তুমি কি কি দায়িত্ব একসাথে পালন করতে পারো, কিন্তু তুমি এখনও পাকা খেলোয়াড় হতে পারোনি। আমি এটাও জানতাম যে তোমাদের সাথে একটা ছেলে কাজ করতো, সাইফুল নামে। আর এই সাইফুল হলো বাংলাদেশের সবচেয়ে বড় চৌধুরী পরিবারের ছেলে, আকাশ চৌধুরী। আমার ভয়ে গিয়েছিল সেনাবাহিনী ট্রেনিং করতে, কিন্তু এখন কি হলো, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাইতেছে। আমার আকাশের জন্য অনেক কষ্ট হইতেছে। বেচারাকে দেশ থেকে বের হতেও পারবে না, এর আগেই মারা যাবে। আজমাইন, আমি চাইলেই তোমার সামনে আকাশকে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলতে পারতাম, বাট আমি মারিনি। কেন জানো? কারণ এই পুরো সৈন্যদলকে তুমি চালনা করো, তাই আমি আকাশকে মারিনি। চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে মারবো, তবে কিন্তু কিছুদিন পর। তুমি আগে পুরোপুরি সেনাবাহিনী ট্রেনিং শেষ করো, তাহলে খেলা হবে সেয়ানে সেয়ানে। প্রতিপক্ষ দুর্বল হলে খেলাটা জমে না। আর আমি এটাও খারাপ না যে আমার দুর্বল প্রতিপক্ষের সাথে লড়াই করব।
তোমার ট্রেনিং বা ভালো একটা সৈনিক হলে এখন 1 বছর লেগে যাবে। তাই আমি তোমাকে 1 বছর পরেই মারবো। তুমি এটা ভেবো না আমি তোমাকে 1 বছর পরে ভুলে যাব। লাস্ট একটা কথা বলতে চাই, কাল তো আকাশ দেশ ছেড়ে অন্য দেশে যাবে। যেই বিমান দিয়ে যাবে ওই বিমানে আকাশকে মারবো। ও তাও তো তুমি আমাকে ধরতে পারবে না। যাও, তোমার জন্য আরেকটু সহজ করে দিই। আকাশ বিমানে ওঠার 10 মিনিটের মধ্যেই মারা যাবে। পারলে তুমি আটকাও। ইটস মাই চ্যালেঞ্জ। এখন রাত 10টা বাজে, মানে আকাশের বিদেশ যাওয়ার ফ্লাইট কাল সকাল 9টায়। মানে এখনও আজমানের হাতে 11 ঘন্টা সময় আছে। আজমান একটা জিনিস বুঝতে পারছে না, নাসান কীভাবে আজমানের সব কিছু জেনে যায়, কোথায় যায়, কি করে। আজমানের মনে হয় তার